রহস্য উপন্যাসের অন্তিম পর্ব, যার লেখক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, কলঙ্কিনী কঙ্কাবতী। তিমির যামিনী। তারপর এলো সেই দুর্যোগময়ী সর্বনাশা রাত্রির প্রথম প্রহর। বিকাল থেকেই আকাশের পশ্চিম প্রান্তে এক টুকরো কালো মেঘ দেখা দিয়েছিল। ক্রমে সেই এক টুকরো মেঘ যেন শত শত কালো বাহু মিলে বিরাটাকায় এক কৃষ্ণ দৈত্যের মতো সমস্ত আকাশটাকে গ্রাস করে ফেলতে উদ্যত। দিগন্ত প্রসারী কৃষ্ণ সাগরের জলের বুকে আকাশের সেই কালো মেঘের ছায়া যেন ভয়াবহ এক দুর্যোগের সংকেত। লক্ষ লক্ষ ঢেউ তুলে নেচে বেড়াতে লাগলো। কৃষ্ণ সাগরের তীরে তীরে কাশ আর বেতসবন হাওয়ায় লুটোপুটি করতে শুরু করে সর্বক্ষণ দীর্ঘশ্বাসে। কাছারি ঘরে রাজশেখর রায় পাইচারি করছিলেন ধীরে ধীরে। অদূরে দাঁড়িয়ে ছিল বাইক সর্দার শম্ভুচরণ ও রাঘব নিঃশব্দে। দ্বিপ্রহরের দিকেই মমিনপুর থেকে দ্রুতগামী 6 কাহারবাহিত পালকি এসে গিয়েছে। পরিকল্পনা মতো সমস্ত আয়োজন প্রস্তুত। একসময় পাইচারি থামিয়ে রাজশেখর রাঘবের দিকে তাকিয়ে বললেন, যা বললাম মনে থাকে যেন। রাত ঠিক 11টায় পালকি নিয়ে তুই সোজা আরাম কুটিরে চলে যাবি। কুম্ভ সর্দারকে আমার সব বলা আছে। আমি আর শম্ভু ঠিক 11:15 থেকে 11:30টার মধ্যেই সেখানে পৌঁছাবো। বাইরে এমন সময় প্রচন্ড ঝড় শুরু হলো। প্রবল হাওয়ার ঝাপটায় কাছারি ঘরের জানালার কপাটগুলো সশব্দে এসে দেওয়ালের গায়ে আঘাত হানল। তাড়াতাড়ি এগিয়ে জানালার কপাটগুলো বন্ধ করতে করতে শম্ভুচরণ বলে, আকাশ একেবারে কালো হয়ে গেছে হুজুর। ভীষণ ঝড় আসছে। ঝড় দুর্যোগ যতই হোক না কেন, নীলকুঠিতে পালকি যাবেই সবারই নিয়ে। গম্ভীর কণ্ঠে বললেন রাজশেখর শম্ভুচরণের কথার প্রত্যুত্তরে। তারপর রাঘবের দিকে তাকিয়ে বললেন, তুই যা রাঘব, যেমন বলেছি ঠিক সে সময় কাহারদের নিয়ে পালকি নিয়ে বের হয়ে যাবি। ঠিক আছে হুজুর। রাঘব নত হয়ে সেলাম জানিয়ে কাছারি ঘর থেকে বের হয়ে গেল। নিজের শয়নকক্ষে জানালার সামনে দাঁড়িয়ে ভাবছিল শশাঙ্ক। বাইরে প্রচন্ড ঝড়জল শুরু হয়েছে। তা হোক, অশ্বশালা দ্রুতগামী অশ্ব সে প্রস্তুত করেই রেখে এসেছে। রাত ঠিক 10টা নাগাদ বের হয়ে পড়বে সে স্থির করে রেখেছে। এক পক্ষে এই ঝড়জল ভালোই হল। ঝড়জলের মধ্যে কেউ টের পাবে না। নির্বিঘ্নে সে চন্দ্রাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবে। তারপর সে আর চন্দ্রা নিভৃতে কোনো ছোটখাটো একটা শহরে গিয়ে বাঁধবে একখানি শান্তির নীড়। কিন্তু তবু গত রাত থেকে মনের মধ্যে কোথায় যেন একটা অস্বস্তির কাঁটা খচখচ করছে। মুদ্রিত চক্ষু একখানি মুখচ্ছবি বারবার যেন মনের পাতায় ভেসে ভেসে উঠছে। প্রশান্ত একখানি মুখ, দুটি মুদ্রিত চক্ষু, নিবিড় নিশ্চিন্ত। ঝড় ও জলের ঝাপটায় কপাট কেঁপে কেঁপে ওঠে। মধ্যে মধ্যে মেঘের বজ্র হুঙ্কার, বিদ্যুতের অগ্নি ইশারা। সমস্ত প্রকৃতি জুড়ে চলছে তাণ্ডব লীলা। তানপুরাটা বক্ষের কাছে নিবিড় করে ধরে মেঘমাল্লার আলাপ করছিলেন দবির খাঁ। বহিঃপ্রকৃতির তাণ্ডবের সঙ্গে যেন তার অন্তরেও আজ জেগেছে সুরের তাণ্ডব। প্রথম যৌবনের এমনি একটি মেঘ মেদুর দুর্যোগ রজনীর স্মৃতি দবির খাঁর মানসপটে ভেসে ওঠে। তিনি ধরেছিলেন আজকের মতোই সেদিনও মেঘ মল্লার। আর ঘরের মধ্যে ময়ূরীর মতোই নৃত্যের পেখম মেলেছিল যেন লক্ষ্মীবাই। শুনতে পাচ্ছেন যেন সেই নুপুরের মদমত্ত ঝঙ্কার। বাইরে দুর্যোগময়ী রজনী মত্ত হাহাকারে কেঁদে সে রাতেও এমনি ফিরেছিল। দর্পণের সামনে দাঁড়িয়ে কেশ রচনা করছিল আরাম কুটিরের চন্দ্রা শেখরের কথাই ভাবছিল। আজ আসবে কি তার শেখর? গত রাত্রে আসেনি যখন, নিশ্চয়ই আজ রাত্রে সে আসবে। একটি রাতও যে তাকে না দেখে সে থাকতে পারে না। আসবে সে, নিশ্চয়ই আসবে। যতই দুর্যোগ হোক সে আসবেই। চন্দ্রার মনই যে বলছে সে আসবে। কবরই নয়, রচনা করেছে চন্দ্রা সাপের মতোই দীঘল বেনি। সেদিন বলেছিল শেখর, তার বহু যত্নে রচিত কবরই খুলে দিতে দিতে
কবরই নয় চন্দ্রা, তুমি প্রত্যহ রচনা করো বেনি। সকৌতুকে প্রশ্ন করেছিল চন্দ্রা। কেন বলো তো? বেনি তোমার কেসে শোভা পায়, কবরই নয়। আর তা যদি না হয়, মুক্ত রেখো তোমার কেস। কুচ বরণ কন্যার মেঘ বরণ কেস, সেই রূপকথার রাজকন্যার মতো। তাই আজকাল সন্ধ্যায় সরজুর হাতে তৈরি কবরে খুলে ফেলে প্রত্যহ রাত্রে রচনা করে চন্দ্রা বেনি। বাইরে চলেছে তখন প্রচন্ড ঝড়ের মত্ত হাহাকার। হঠাৎ দর্পণে সরজুর ছায়া পড়তেই চমকে ফিরে তাকালো চন্দ্রা। সরজুর চোখে মুখে একটা যেন ভীতির বিহ্বলতা। কি হয়েছে সরজু? বাইরে কি ভয়ানক দুর্যোগ! কেন, ভয় পেয়েছো নাকি? দুর্যোগ তাতে হয়েছে কি? হেসে ফেলে চন্দ্রা। না, তাই বলছি। ভয় করে তো ঘরে খিল দিয়ে শুয়ে থাক। হাসতে হাসতে চন্দ্রা বলে। সরজু চন্দ্রার পরিহাসে কান দেয় না, বলে, তা নয়, তোকে একটা কথা বলতে এসেছি চন্দ্রা। বিস্মিত চন্দ্রা সরজুর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি? দুপুরে রাজশেখর রায়ের লোক এসেছিল হঠাৎ? পরশু রাত্রে তো বলেছিলি তিনি এসেছিলেন, তবে আবার আজ দুপুরে? হ্যাঁ, আমাকে আদেশ দিয়ে পাঠিয়েছেন তোকে প্রস্তুত করে রাখতে। প্রস্তুত করে রাখতে? তার মানে? আজ রাত্রে, বলতে বলতে সরজু যেন থেমে যায়। কি আজ রাত্রে কি? এখান থেকে অন্যত্র কোথায় নাকি তিনি তোকে নিয়ে যাবেন বলে পাঠিয়েছেন। পালকি নিয়ে স্বয়ং তিনি রাত 11:30টায় আসবেন। এই কথা তুমি এতক্ষণ আমাকে জানাওনি কেন সরজু? তোমাকে একথা জানাতে একেবারেই আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু... চন্দ্রা স্তব্ধ হয়ে কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে থাকে। দ্রুত তার মনের মধ্যে অসংখ্য চিন্তা আনাগোনা করতে থাকে। এর অর্থ কি? রাজশেখর রায় হঠাৎ এভাবে তাকে এই স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত করতে চান কেন? আর কি উদ্দেশ্যেই বা তাকে স্থানান্তরিত করতে চান? তবে কি শেখরের সঙ্গে তার গোপন সম্পর্কের কথাটা রাজশেখর রায় জানতে পেরেছেন? আর তাই কি তাকে এইভাবে সরিয়ে দিতে চান অন্য কোথাও, শেখরের নাগালের বাইরে? কিন্তু আজ যদি তা ভেবে থাকেন তো ভুল করেছেন। আজ আর সে নিরীহ অসহায় বালিকা মাত্র নয়, তার নিজের একটা সত্তা আছে। আজ আর সে নিরঙ্কুশ চিত্তে রাজশেখর রায়ের স্বেচ্ছাচারিতাকে মাথা পেতে নেবে না। কি ভেবেছেন রাজশেখর রায়? সে কি একটা নির্জীব মাটির ঠেলা যে ইচ্ছা মতো তাকে একবার এখানে একবার সেখানে ছুঁড়ে ছুঁড়ে দেবেন? কঠিন সংকল্পে মন যেন তার সহসা বিদ্রোহী হয়ে ওঠে। সরজু আবার ডাকে, চন্দ্রা। সরজুর ডাকে চন্দ্রা হঠাৎ চমকে ওর মুখের দিকে তাকালো। তারপর মৃদু ভাবে মাথা নেড়ে বললে, তা হবে না সরজু। কি হবে না? ভয়ে ভয়ে সরজু চন্দ্রার মুখের দিকে তাকালো। তোমার রাজশেখর রায় যা ভেবেছেন তা হবে না। আমি তার ইচ্ছা মতো যে আজ তার পালকিতে গিয়ে উঠে বসবো, তা যদি তিনি ভেবে থাকেন তো ভুল করেছেন। চন্দ্রা, না সরজু, অনেক দিন ধরেই তিনি আমার জীবনের ভাগ্য বিধাতা হয়ে আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করে আসছেন। অকারণ এইভাবে বন্দিনী করে রেখেছেন, কিন্তু আর তার সেই যথেচ্ছাচারকে আমি মেনে নেব না। আমি যাব না। অবুঝ হইও না চন্দ্রা। অবুঝ? হ্যাঁ, তাই। তুমি তাকে জানো না, তাই এত বড় দুঃসাহসের কথা বলছো। সাহস কি দুঃসাহস আমি জানি না সরজু, তবে এও তুমি জেনে রেখো, আজ রাত্রে যদি সেই চরম মীমাংসার মুহূর্ত এসেই থাকে তো তার জন্য আমিও প্রস্তুত। আজকের চন্দ্রা সেই 8 বছর আগেকার অসহায় বালিকা নয় যে রাতারাতি তাকে ঘোড়ার পিঠে চাপিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন তার ইচ্ছা, তার খুশি মতো। না না চন্দ্রা, অমনাজ করিস না। তুমি যাও সরজু, তোমার ঘরে গিয়ে শুয়ে থাকো নিশ্চিন্তে। যা করবার আমি করব। আগে না বলে এখন বলেও শেষ পর্যন্ত তুমি আমার উপকারই করেছো। আমি প্রস্তুত হয়েই থাকবো। ভয়ে আশঙ্কায় সরজুর বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়। সে কি করবে কি বলবে যেন ভেবে পায় না। সরজুর বোবা অসহায় ভঙ্গির দিকে তাকিয়ে চন্দ্রা বোধহয় ব্যাপারটা বুঝতে পারে। তাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় নেই সরজু, তুমি তোমার রাজাবাবুর আদেশ মতো কর্তব্য করো। আমি আমার যা করবার করব। আমার জন্য তুমি চিন্তা করো না। যাও, নিজের ঘরে যাও। সরজু চন্দ্রার মুখের দিকে তাকায়। ঘরের প্রদীপের আলোয় সে মুখের মধ্যে যেন একটা অদ্ভুত প্রতিজ্ঞার দৃঢ়তা সুস্পষ্ট দেখতে পায়। চন্দ্রা লক্ষ্মী, আমার কথা শোন। হয়তো রাজাবাবু যা করেছেন তোর ভালোর জন্যই। হ্যাঁ, আমার ভালোর জন্যই তো এতকাল আমাকে অজ্ঞাত পরিচয়ে অন্ধকারে বন্দিনী করে রেখেছেন। আজ পর্যন্ত জানতে দেননি কি আমি,
কি আমার পরিচয়, কি জাত, কি গোত্র, কার ঔরসে কার গর্ভে আমার জন্ম। মহৎ দয়ালু তোমার রাজাবাবু সরজু, অনেক ভালোই তিনি আমার করেছেন, কিন্তু আর তার ভালো আমি চাই না। এবারে আমার নিজের ভালো আমি নিজেই দেখে নেব। মরতেও যদি হয় তবু আজ আমার শেষ বোঝাপড়া তার সঙ্গে আমি করবই। পারবি না ওরে, পারবি না লক্ষ্মীটি, শোন আমার কথা, সে তোকে নিয়ে যাবেই, তবু মাঝখান থেকে নিয়ে যাবেই, তাই না? যদি তাই হয় তবে যেন সরজু চন্দ্রাকে নয়, নিয়ে যাবেন তোমার রাজাবাবু চন্দ্রার প্রাণহীন দেহটা। চন্দ্রা! একটা আর্ত চিৎকার করে ওঠে সরজু। ভয় নেই, মরতে আমিও চাই না, তার ইচ্ছাও নেই। এতদিন তো মরেই ছিলাম, তাই এবার বাঁচতে চাই। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই সরজু, এতদিন তোমার রাজাবাবুর অত্যাচার নীরবে কি করে সহ্য করেছে। আজ শরীরে সমস্ত রক্ত যে অত্যাচারের বিরুদ্ধে এমনি করে তীব্র প্রতিবাদে আমার ধমনীতে শিরায় শিরায় অগ্নি স্রোত তুলছে। এতকাল সে রক্ত ঘুমিয়েছিল কি করে? শেষের দিকে চন্দ্রার কণ্ঠস্বর কি এক আবেগে যেন কাঁপতে থাকে। নির্বাক বিস্ময়ে শুধু সরজু তাকিয়ে থাকে চন্দ্রার মুখের দিকে। বাইরে ঝড়জলের প্রচন্ড ভয়াবহ নিষ্ঠুরতা যেন প্রকৃতিকে তীক্ষ্ণ নখরাঘাতে বিদীর্ণ করে চলেছে। ঘরের মধ্যে প্রদীপ শিখাটা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। নিজের ছোট্ট ঘরটার মধ্যে প্রজ্বলিত কাঠের চুল্লিটার গনগনে আগুনের উপরে ভাতের হাঁড়িটা চাপিয়ে কুম্ভ সর্দার চুপচাপ একাকী বসেছিল। এই দুর্যোগে কি পালকি আসবে? আসবেন কি রাজাবাবু? ঘরের দরজার ঝাপটা প্রচন্ড হাওয়ার দাপটে থেকে থেকে মরমর করে শব্দ তুলছে। ভেঙে পড়তে চাই বুঝি? নিজের চিন্তায় কুম্ভ সর্দার এমন নিশ্চিন্ত হয়েছিল যে দরজার সেই ঝাঁপ ঠেলে একটি দীর্ঘ মনুষ্য মূর্তি হাতে তীক্ষ্ণ একটা বর্ষা নিয়ে যে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করেছে সে টেরও পেল না কোনাক্ষরে। আগন্তুকের চোখে মুখে একটা ভয়াবহ নিষ্ঠুরতা যেন হিংস্র দানবের ক্ষুধায় জেগে উঠেছে। আগন্তুক আর কেউ নয়, সূর্যকান্ত। পা টিপে টিপে সূর্যকান্ত পশ্চাৎ দিক থেকে এসে হাতের তীক্ষ্ণ বর্ষাটা সমস্ত শক্তি যেন হাতের কবজিতে এনে চুল্লির সামনে পিছন ফিরে উপবিষ্ট কুম্ভ সর্দারের পৃষ্ঠে সমূলে গেঁথে দিল। একটা আত্ম চিৎকার করে কুম্ভ সর্দার লুটিয়ে পড়ল মাটিতে। রক্তে ভিজে গেল মেঝেটা। ক্ষিপ্র হস্তে কুম্ভ সর্দারের কুটিরের থেকে আরাম কুটিরের বাইরে দরজার তালার চাবিটা বের করে নিয়ে সূর্যকান্ত ঘর থেকে বের হয়ে গেল। চাপটাকে ভালো করে বাইরে থেকে এঁটে পরমুহূর্তেই আরাম কুটিরের সদর দরজার তালা চাবি দিয়ে খুলে দরজাটা ঠেলতেই খুলে গেল। সৌভাগ্য সূর্যকান্তর, আগে থাকতেই রাজশেখরের আগমনের আশায় সরজু দরজার ভিতরের অর্গল খুলেই রেখেছিল সে রাত্রে। উত্তেজনায় সূর্যকান্তের সমস্ত শরীর তখন কাঁপছে, আর সেই উত্তেজনাতেই ভুলে গেল সে বুঝি পশ্চাতের দ্বার বন্ধ করবার কথাটা। অন্ধকারে সে এগিয়ে চলেছে তখন অপরিচিত আরাম কুটিরের মধ্যে। বাইরে প্রচন্ড ঝড়জল, তা হোক, তবু তাকে এর মধ্যেই বের হতে হবে। বহির্মহল অতিক্রম করে শশাঙ্ক অশ্বশালার মধ্যে এসে প্রবেশ করল। এতটা দীর্ঘ পথ একেবারে নিরস্ত্র যাওয়া নিরাপদ নয়, তাই আসবার সময় ম্যাগাজিনে গুলি ভরে বন্দুকটাও সে সঙ্গে এনেছে। দূর থেকে কাছারি ঘরের আলোটা দেখা যাচ্ছে। বহির্বাটি অতিক্রম করবার সময় ওস্তাদজির কক্ষের পাশ দিয়ে আস্তে আস্তে কানে এসেছিল ওস্তাদজি মেঘমাল্লার আলাপ করছেন। বন্দুকটা কাঁধে ঝুলিয়ে লাফিয়ে অশ্বপৃষ্ঠে আরোহণ করল শশাঙ্ক। শিক্ষিত অশ্ব লাগামের ইঙ্গিত পেয়ে সেই ঝড় জল উপেক্ষা করেই এগিয়ে চলল। কি হাওয়া, কি বৃষ্টি! ফটক পার হয়ে একেবারে নিজের শয়নকক্ষের দিকে ঊর্ধ্বে দৃষ্টিপাত করল শশাঙ্ক। স্বর্ণময়ী তখনও শয়ন ঘরে আসেনি, আর একটু পরে হয়তো আসবে পূজা ঘরের কাজ সমাপ্ত করে। বিদায় স্বর্ণময়ী, বিদায়। অতি কষ্টে সেই ঝড়জলের মধ্যে এগিয়ে চলল শশাঙ্ক আরাম কুটিরের দিকে। কাছারি ঘরে তখন আসন্ন নিশি অভিসারের জন্য রাজশেখর রায় প্রস্তুত হচ্ছেন। পূজা ঘরে গোপীবল্লভের বিগ্রহের সামনে চক্ষু মুদে সুরেশ্বরী ধ্যানস্থ ছিলেন। পাশে বসে পুত্রবধূ স্বর্ণময়ী পূজারতির পঞ্চপ্রদীপটা পরিষ্কার করছিল। হঠাৎ একটা দমকা হাওয়ায় পূজা ঘরের দ্বারটা খুলে গেল ও যেন একটা ফুৎকারে ঘরের প্রদীপটা দপ করে নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বর্ণময়ী হাত থেকে পঞ্চপ্রদীপটা ঠং করে পাথরের মেঝেতে পড়ে গিয়ে শব্দ তুলল। ঘর নেমে সে নিশ্ছিদ্র আধারে ভরে গেল। আচমকা সেই শব্দে ধ্যানভঙ্গ হওয়ায় চোখ খুলে শঙ্কিতা সুরেশ্বরী প্রশ্ন করলেন, কি কি হলো বৌমা? প্রদীপটা পড়ে গেল মা। আর ঠিক সেই মুহূর্তে কাছারি ঘরের দেওয়ালে টাঙানো রত্নেশ্বর রায়ের এল্লার ছবিটা মেঝেতে পড়ায় ঝনঝন শব্দে তার কাঁচটা চুরমার হয়ে গেল। ভূপতি ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন রাজশেখর রায়। রায়বাড়ির পেটা ঘড়িতে
ঢং ঢং করে রাত্রি 10টার ঘোষণা শুরু হলো। সেই ঝড় জলের মধ্যে শেখর এসে পাছে সে তার ডাক না শুনতে পায়, তাই বারবার চন্দ্রা ঘর আর ছাদ করছিল। হঠাৎ একসময় মৃদু পদশব্দ পেয়ে সামনের দিকে তাকাতেই ওর চোখের দৃষ্টি যেন স্থির হয়ে গেল। খোলা দরজার সামনে দাঁড়িয়ে সূর্যকান্ত। দরজার উপর দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে সে। বোবা হয়ে গিয়েছে যেন একেবারে চন্দ্রা। বোবা হয়ে গিয়েছো চন্দ্রা দেবী, তাই না? এই ঝড় জলের রাত্রে শেখরের অপেক্ষাতেই বুঝি জেগে আছো। কিন্তু এই ঝড় জলের মধ্যে কি আর সে আসবে? আর তাই বা বলি কেন, এই জীবনে সে আর তোমাকে দর্শন দেবে না কেন? পায়ে পায়ে সূর্যকান্ত ঘরের মধ্যে প্রবেশ করতে থাকে। চোখে মুখে একটা নিষ্ঠুর উল্লাস, একটা হিংস্র নিষ্ঠুরতা। সূর্যকান্ত আবার বলতে থাকবে, হ্যাঁ, আর সে আসবে না। সে পথে চিরজন্মের মতোই আমি কাঁটা দিয়ে এসেছি, সব বলে দিয়েছি তার বাপের কাছে, তারও তোমার গোপন নিশীয় বিচারের সব কথা। সে হয়তো এখন তোমারই মতো রায়বাড়ির কোনো কক্ষে বন্দী। নির্বাক তাকিয়ে থাকে শুধু চন্দ্রা সূর্যকান্তের মুখের দিকে। সূর্যকান্ত তখনও বলে চলেছে, আর কেনই বা মিথ্যা তাকে নিয়ে টানাটানি করছো? বিবাহিত সে, ঘরে তার সুন্দরী স্ত্রী, এতক্ষণে হয়তো সেই স্ত্রীকে নিয়ে এসে সুখসজ্জায়। তার সাথে চলো আমার সঙ্গে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরেছিল চন্দ্রা মনে মনে। ধৈর্য বা সাহস হারালে চলবে না, খুব সন্তর্পণে যা করবার করতে হবে। তাই সে ধীর শান্ত কণ্ঠে বলে, কোথায়? কোথায়? যেখানে তুমি বলবে সেখানেই নিয়ে যাব। যেখানে আমি যেতে চাইবো সেখানেই নিয়ে যাবে। কিন্তু এই ঝড় জলের মধ্যে যাবে কি করে সূর্যকান্ত? ঝড় জল? কি বলছো চন্দ্রা? আকাশ যদি ভেঙেও পড়ে তবু ডরাই না চন্দ্রা আমি। বুকের ভিতর জাপটে ধরে তোমাকে আমি নিয়ে যাব। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো সূর্যকান্ত? ভালোবাসি। তুমি তো জানো চন্দ্রা, আজ নয়, প্রথম কৈশোর থেকে তোমাকে ঘিরে আমার ভালোবাসা তিল তিল করে এই বুকের মধ্যে জমে উঠেছে। এই বুকটার মধ্যে যদি কিছু থাকে তো সে তুমি চন্দ্রা, তুমি। সূর্যকান্ত, সত্যি সত্যি বলছো? সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? কিন্তু চন্দ্রার মুখের কথা শেষ হলো না। সহসা যেন খোলা দরজার উপরে বজ্রপাত হলো। বাহ, চমৎকার, অপূর্ব। শশাঙ্কর কণ্ঠস্বর শুনে যুগপৎ দুজনেই চন্দ্রা ও সূর্যকান্ত চমকে খোলা দরজার দিকে তাকালো। ততক্ষণে ঠিক দরজার উপরে ইতিমধ্যে কখন এসে যে শশাঙ্ক দাঁড়িয়েছে দুজনের একজনও টের পায়নি। সর্বাঙ্গ ভিজে সপসপ করছে শশাঙ্কের। বৃষ্টি ভেজে চুলগুলো কপালের উপরে এসে লেপটে গিয়েছে। চোখে মুখে অসংখ্য জলকণা। ডান হাতের মুষ্টিতে ধরা বন্দুকের ইস্পাতের ব্যারেলটা, সমস্ত দেহটা যেন কঠিন ধারালো একটা খাপমুক্ত তরবারির মতো রিজু, তীক্ষ্ণ, অনিবার্য। অস্ফুট আর্তকণ্ঠে চিৎকার করে উঠে চন্দ্রা, শেখর, শেখর! বড় অসময়ে এসে পড়ছি চন্দ্রা, তাই না? শেখর, ভাবতে পারোনি যে এই দুর্যোগের রাতেও আমি আসতে পারি, তাই না? শেখর! কি কি বলবে সুন্দরী? সেসব মিথ্যা, সব ভান। কিন্তু মিথ্যাই হোক আর ভানই হোক, সবকিছুর সমাপ্তি আজই করবো আমি। বলতে বলতে বন্দুকটা হাতে তুলে নেয় শশাঙ্ক। প্রথমেই সূর্যকান্তর দিকে চেয়ে বলে, সূর্যকান্ত, সেদিন তোমাকে আমি প্রাণ ভিক্ষা দিয়েছিলাম, কিন্তু আজ আর দেব না। কিন্তু তোমার বিচার পরে, আগে ওই সৈরিনীকে শেষ করি। সহসা এমন সময় একটা ভয়ার্ত চিৎকার শোনা গেল সরজুর কণ্ঠে বাইরের অলিন্দ থেকে, চন্দ্রা, চন্দ্রা! চকিতে শশাঙ্ক ঘুরে দাঁড়ালো। চক্ষের পলক ফেলতে না ফেলতে সরজু ছুটে এসে ঘরের মধ্যে প্রবেশ করে চন্দ্রাকে দু হাতে আগলে ধরে। পশ্চাতে সিঁড়িতে তখন দ্রুত একটা পদশব্দ শোনা যাচ্ছে। সেই পদশব্দ লক্ষ্য করে শশাঙ্ক তাকিয়ে দেখে বাঘের মতোই যেন বন্দুক হাতে ছুটে আসছেন তার পিতা রাজশেখর রায়। কিন্তু ততক্ষণে শশাঙ্ক নিজেকে সামলে নিয়েছে এবং এক লাফে ঘরের মধ্যে প্রবেশ করে আবার চন্দ্রাকে লক্ষ্য করে বন্দুক তুলেছে। আর ঠিক সেই মুহূর্তে দপ করে চন্দ্রার ঘরে আলোটা নিভে গেল। আলোটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে দুরুম দুরুম করে দুটো গুলির আওয়াজ যেন একসঙ্গেই হলো। শেষ গুলির আওয়াজটার সঙ্গে শোনা গেল অন্ধকারে একটা নারী কণ্ঠের দীর্ণ চিৎকার ও ভারী একটা কিছু পতনের শব্দ। মাত্র কয়েকটা মুহূর্ত অন্ধকারে ঘরের মধ্যে ও তৎসংলগ্ন অলিন্দে যেন একটা জমাট স্তব্ধতা। সেই স্তব্ধতার মধ্যেই কানে কানে কে যেন তাকে বললে, পালাও, পালাও শেখর, এখানে আর এক মুহূর্ত নয়। অন্ধকারেই এগোতে গিয়ে হঠাৎ পায়ে বেঁধে মেঝেতে পড়ে গেল শশাঙ্ক। হাত থেকে বন্দুকটা পড়ে গেল, কিন্তু মুহূর্তে আবার উঠে বসে সেই অন্ধকারেই নিঃশব্দে হাতড়াতে হাতড়াতে ঘর থেকে বের হয়ে পড়ল শশাঙ্ক। তারপরেই সিঁড়ির ধাপগুলো অতিক্রম করে চলে এলো নিচে। সদর দরজাটা তখনও হাহা করছে খোলা।
ঝড়ের তাণ্ডব অনেকটা বুঝি তখন কমে গিয়েছে। বৃক্ষের তলায় যেখানে অশ্বটা বাঁধা ছিল সেখানে এসে এক লাফে অশ্বপৃষ্ঠে আরোহণ করে অন্ধকারী অস্ত্র ছুটিয়ে দিল শশাঙ্ক। শয়নঘরে বাতায়নের সামনে চিত্রার্পিতের মতো দাঁড়িয়েছিল স্বর্ণময়ী। সেই রাত্রেই ঝড়জলের মধ্যেও শশাঙ্ক বের হয়ে গিয়েছে। কুকুর বিড়াল পর্যন্ত বের হতে পারে না, অথচ সে বের হয়েছে। কোথায় যায় সে প্রতি রাত্রে? আজ সে জিজ্ঞাসা করবেই, কিন্তু যদি বলেন তিনি এই তোমার অনধিকার চর্চা, তবু সে জিজ্ঞাসা করবে। হঠাৎ এমন সময় কানে এলো কার মৃদু ডাক। স্বর্ণ? কে? চকিতে ঘুরে দাঁড়ালো স্বর্ণময়ী, কিন্তু স্বামীর দিকে তাকাতেই স্বর্ণ যেন বিস্ময়ে বোবা হয়ে যায়। মাথার চুল জল সিক্ত এলোমেলো, চোখে মুখে কি একটা অস্বাভাবিক ভীতি। পরিধেয় সিক্ত জামা, কাপড়ে রক্তের লাল ছোপ জায়গায় জায়গায়। আমি আমি খুন করেছি স্বর্ণ। খুন করেছ? হ্যাঁ, নারী হত্যা। কারো কাছে হত্যার কথা জানতে পারলেই হয়তো আমাকে ধরতে আসবে। স্বর্ণ ক্ষণকাল স্বামীর ভীতি বিহ্বল মুখের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে প্রথমেই ঘরের দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে অর্গল তুলে। তারপর আলনা থেকে শুষ্ক বস্ত্র একটা এনে বলল, গায়ের জামা কাপড়গুলো ছেড়ে ফেলো এক্ষুনি। শশাঙ্ক বোবার মতো তাকিয়ে থাকে, নিশ্চুপ স্বর্ণের মুখের দিকে নির্নিমেষে তাকিয়ে। হ্যাঁ, ভিজে কাপড়ে থাকলে অসুখ করবে। যন্ত্রচালিতের মতোই যেন এবারে শশাঙ্ক সিক্ত রক্তমাখা পরিধেয় বস্ত্র পরিবর্তন করে শুষ্ক জামা কাপড় পরল। স্বর্ণ সেই পরিত্যক্ত বস্ত্রগুলি তুলে পালঙ্কের গদির নিচে গুজে ফেলল ক্ষিপ্র হস্তে। শশাঙ্ক চেয়ে চেয়ে দেখতে লাগলো। কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও। স্বর্ণ বললে, চলে যাব? হ্যাঁ, যেখানে যত দূরে হোক, ওরা তাহলে আর তোমার নাগাল পাবে না। ক্ষণকাল অবাক হয়ে তাকিয়ে থাকে শশাঙ্ক তার অনাদৃতা অবহেলিতা সহধর্মিনীর মুখের দিকে। তারপর মৃদু কণ্ঠে ডাকে, স্বর্ণ বলো। কিন্তু তুমি তো কই একবারও জিজ্ঞাসা করলে না কাকে আমি হত্যা করেছি? সেই নারীর সঙ্গে আমার কি সম্পর্ক ছিল, আর কেনই বা তাকে হত্যা করলাম? শশাঙ্কের সে কথায় যেন কানই দেয় না স্বর্ণ। স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, কিন্তু আর তুমি দেরি করো না, চলো, বের হয়ে পড়বে, চলো। না স্বর্ণ, তোমাকে অন্তত আমার সব কথা বলে যেতে হবে। যাবার আগে তোমার কাছে অন্তত আমাকে ক্ষমা চেয়ে যেতে দাও। ছি ছি, ও কথা বলো না, আমার কাছে আবার তোমার ক্ষমা কি? ও কথা শোনাও আমার পাপ। চলো, আর দেরি করো না। যাবার জন্য শশাঙ্ক অতঃপর ঘুরে দাঁড়াতেই স্বর্ণ বললে, একটু দাঁড়াও, এইগুলো সঙ্গে নিয়ে যাও। বলতে বলতে হাতের সোনা চুড়িগুলো খুলতে থাকে স্বর্ণ। না না, ও কি? ও আমি নিতে পারবো না স্বর্ণ, না না। বুঝছো না তুমি, অর্থের প্রয়োজন হতে পারে, এগুলো সঙ্গে রাখো। বলতে বলতে স্বর্ণ চুড়িগুলো এক প্রকার যেন জোর করেই শশাঙ্ক জামার পকেটে ভরে দিল। আজ আর কোনো লজ্জা, কোনো সংকোচই নেই তার স্বামীকে। আজ সে একান্তে আপনার করেই পেয়েছে সে তার স্বামীকে। চুড়িগুলো শশাঙ্কের জামার পকেটে ভরে দিয়ে গলায় আঁচল দিয়ে স্বামীর পায়ে ধুলো নিল স্বর্ণ। তারপর উঠে দাঁড়িয়ে কি একটা কথা মনে হওয়ায় বললে, আর একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। স্বর্ণ দ্রুত পদে ঘর থেকে বের হয়ে গেল। শশাঙ্কের চোখ ছাপিয়ে জল আসে। এই স্ত্রীকে সে এতদিন অবহেলা করেছে, মনে মনে ঘৃণা করেছে। শৈরিনী চন্দ্রার মোহে তাকে নিষ্ঠুর আঘাতে জর্জরিত করেছে। একটু পরেই ফিরে এলো স্বর্ণ। একটা ফুল শশাঙ্কের জামার পকেটে ভরে দিতে দিতে বললে, গোপী বল্লভের প্রসাদী পুষ্প, কোনো ভয় নেই, চলো এবারে। বাইরে কেউ এখন নেই, নিচের রাত প্রহরীরাও ঘুমোচ্ছে। ঝড় জল তখনও একেবারে থেমে যায়নি। টিপ টিপ করে ক্লান্ত আকাশে প্রচণ্ড ঝড়ের পরে তখনও যেন কাঁদছে মৃদু বর্ষণের মধ্য দিয়ে। হাওয়াও বইছে শোঁ শোঁ করে, তবে আগের সে প্রখরতা নেই। দেউরির দিকে এগোতে এগোতে বহির্মহলের অলিন্দ দিয়ে যাওয়ার সময় কানে এলো দরবারি কানাডার আলাপ। দবির খাট চোখে কি আজ নিদ্রা নেই? থমকে দাঁড়িয়েছিল শশাঙ্ক অনেকের জন্য, কিন্তু স্বর্ণ তারা দিল, দাঁড়িও না, চলো। আবার দুজনে এগিয়ে চলল পাশাপাশি। দেউরির সামনেই শশাঙ্কর অশ্বটা তখনও দাঁড়িয়েছিল। এগিয়ে গিয়ে অশ্বের বলগা ধরল শশাঙ্ক। জীবনে আর আমাদের দেখা হবে কিনা জানি না স্বর্ণ, তবে যেন তোমাকে আর আজকের এই রাতকে কখনো আমি ভুলব না। মনে থাকবে, চিরদিন মনে থাকবে। এই সময় চোখে জল আসে কেন? দাঁত দিয়ে সজরের ঠোঁটটা চেপে ধরে স্বর্ণ। তবে আমি যাই স্বর্ণ, যাই নয়, আসি। আমার যোগ্যতা ছিল না বলেই এই জীবনে তোমাকে পেয়েও পেলাম না স্বর্ণ। যে কটা দিন বেঁচে থাকবো সেই যোগ্যতা অর্জনেরই চেষ্টা করব, যেন আবার পেলে আর তোমাকে না হারাতে হয়। তবে আমি যাই, এসো।
লাফিয়ে শশাঙ্ক অশ্বপৃষ্ঠে আরোহণ করল। তারপর বিদ্যুৎ গতিতে অশ্ব ছুটিয়ে অন্ধকারে হারিয়ে গেল। মমিনপুরে এসে শেষ রাত্রে ঠিক কলকাতাগামী ট্রেনটা ধরতে পেরেছিল শশাঙ্ক। ঝড় বৃষ্টি তখন একেবারে থেমে গিয়েছে। ছিন্ন মেঘের ফাঁকে ফাঁকে আসন্ন প্রত্যুষের আলোর ছোপ লেগেছে। চোখে কিন্তু নিদ্রা ছিল না শশাঙ্কর। চলমান গাড়ির খোলা জানালা পথে বাইরের দিকে তাকিয়ে দেখছিল। মাত্র কয়েক মাসের মধ্যে কোথা থেকে কি হয়ে গেল, সমস্ত জীবনটাই যেন ওলট পালট হয়ে গেল মুহূর্তে। চন্দ্রা, না না, সে শৈরিনীর চিন্তা মাত্র আর নয়। বুক ভরা ভালোবাসায় সে বিষ ঢেলে দিয়েছে। জীবনের অন্ধকার স্রোত সে পার করে এসেছে। স্বর্ণ স্বর্ণ অন্ধকার আকাশের প্রান্তে জেগেছে তার অরুন্ধতিটি। দূরে দূরে সে চলে যাচ্ছে, এক জীবন থেকে অন্য জীবনে, এক স্রোত থেকে অন্য স্রোতে। বেদনার কলঙ্কের স্রোত পার হয়ে চলেছে সে যেন এক প্রত্যুষের লগ্নে। আরো দুদিন পরে গভীর রাত্রে শয়নঘরের দরজার গায়ে ধাক্কার শব্দে বিভূতির ঘুম ভেঙে গেল। কে? বিভূতি, বিভূতি, দরজা খোল, আমি। কে? উঠে এসে দরজাটা খুলে দিতেই তারই বন্ধু ও সহপাঠী শশাঙ্ককে দেখে যেন ভূত দেখার মতোই বিভূতি চমকে ওঠে। এক মুখ দাড়ি গোঁফ, এলোমেলো চুল। এ কি শেখর? হ্যাঁ। শশাঙ্ক তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয়, ঘরের ভিতর নিজেই এগিয়ে যায়। কিন্তু এত রাত্রে বাড়িতে ঢুকলে কি করে? প্রাচীর টপকে এসেছি। প্রাচীর টপকে? বিস্ময়ে যেন থ হয়ে যায় বিভূতি। আগে কিছু খেতে দে ভাই আমায়, দুদিন কিছু খাইনি। বিভূতি ঘর থেকে বের হয়ে গেল। এত রাত্রে কোথায় কি পাবে? মাকে ডেকে তুললে হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন, কিন্তু কি জানি কেন বিভূতি মাকে ডাকতে সাহস পেল না। ভাড়ার ঘর থেকে খুঁজে খুঁজে গোটা 2 কলা, কিছু মুড়ি, খানিকটা গুড় নিয়ে ঘরে ফিরে এসে দেখে চেয়ারের উপরে বসে বসেই শেখর ইতিমধ্যে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ডেকে তোলে বিভূতি। শেখর, এই শেখর, ওঠ। কে? ও বিভু। ঘুমজড়িত চোখ মেলে তাকালো শেখর অতি কষ্টে। এই নে, এই যা পেলাম, আর তো কিছু পেলাম না ভাই। হেতেই হবে, দে। 2 দিনের অনাহারী ক্ষুধার্ত শশাঙ্ক গোগ্রাসে যেন বিভূতির আনিত মুড়ি, কলা ও গুড় খেয়ে 1 গ্লাস জলপান করে কিছুটা তৃপ্ত হল। একটা সিগারেট দে। টেবিলের উপরে প্যাকেট ছিল, সেটা ও দেশলাইটা এগিয়ে দিল বিভূতি শশাঙ্কের দিকে। সিগারেটে অগ্নিসংযোগ করে টান দিতে দিতে শশাঙ্ক বললে, 2 দিন ও 1টা রাত রেলওয়ে ইয়ার্ডে একটা খালি ওয়াগনের তলায় লুকিয়ে কাটিয়েছি। তারপর হঠাৎ তোর কথা মনে হলো আর কারো কাছে না পাই, তোর কাছে অন্তত একটু আশ্রয় পাবই। তাই চলে এলাম। সদর দিয়ে ঢুকতে সাহস হলো না, প্রাচীর টপকে ঢুকেছি। ভাবছি সেই মাঝরাত্রে তোর বাড়িতে প্রাচীর টপকে এসে ঢুকে তোর ঘুম ভাঙিয়ে এই চেহারায়। এসব কি আমি বলছি, তাই না? না মানে, আজ নয় ভাই, একদিন সব বলবো। শুধু এইটুকু তোকে আমার বলা উচিত, আমি আমি আজ একজন পলাতক খুনি আসামি। সে কি? বিস্ময়ে যেন হা হয়ে যায় বিভূতি। হ্যাঁ, সবই হয়তো একদিন জানতে পারবি। ধরা পড়বার আগেই আত্মগোপন করে বেড়াচ্ছি। কিন্তু ভয় নেই ভাই, তোকে বিপদে ফেলবো না। শুধু একটা দিন বিশ্রাম চাই, একটু ঘুমোতে চাই, তারপর চলে যাব। একটা দিন আমাকে একটু জায়গা দিবি ভাই? বেশ তো, থাক না। বাবা কাশ্মীরে বেড়াতে গিয়েছেন, বাড়িতে আমি আর মা দুজনে আছি। তোকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো ভাই? আমাকে সব কথা খুলে বল শেখর। বলবো, তবে বললাম তো আজ নয়, কারণ ব্যাপারটা এখনো আমার কাছে অস্পষ্ট দুর্বোধ্য। আর তাছাড়া ঘুমে আমার 2 চোখ একেবারে জড়িয়ে আসছে, একটু ঘুমোতে চাই। তুই আমার বিছানায় শো। তুই পাশের ঘরে, আমি গিয়ে শুচ্ছি। তুই ভিতর থেকে দরজা দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমো। পরের দিনই সংবাদপত্রের মফস্বল সংবাদে প্রকাশিত হলো লোমহর্ষক হত্যাকাণ্ড। কৃষ্ণসাগরের জমিদারের আরাম কুটিরে লোমহর্ষক হত্যাকাণ্ড। কৃষ্ণসাগরের জমিদার রায়দের বাগান বাড়ি আরাম কুটিরে নিষ্ঠুর হত্যাকাণ্ড। জমিদারের একমাত্র পুত্র শশাঙ্ক শেখর রায় তার পিতার আরাম কুটিরে অবস্থিত রক্ষিতা এক নারীকে বন্দুকের গুলিতে হত্যা করিয়া নিরুদ্দেশ হইয়াছেন। জমিদার পুত্র শশাঙ্ক শেখর রায় যে হত্যাকারী, ব্যাপারটা হয়তো কোনোদিনই জানা যাইত না, কারণ হত্যার দিন রাত্রের দিকে প্রচণ্ড ঝড় জল হইতেছিল এবং সেই রাত্রেই হত্যা করিয়া শশাঙ্ক শেখর রায় নিরুদ্দেশ হইয়াছেন। স্থানীয় দারোগা অবনী অধিকারী সেই দিনই শেষ রাত্রে রহস্যজনকভাবে কোনো এক অপরিচিত ব্যক্তির নিকট সংবাদ পাইয়া সঙ্গে সঙ্গে আরাম কুটিরে গিয়া হাজির হন।
হাজির হইয়া সেখানে দেখেন জমিদার রাজশেখর রায় তখন সেই নিহত নারীর গুলিবিদ্ধ মৃতদেহটি রাতারাতি আরাম কুটিরে পশ্চাতের বাগানে পথিত করিয়া হত্যার নিদর্শনকে চাপা দিবার চেষ্টা করিতেছিলেন। যাহা হোক, সময় মতো দারোগা অবনী অধিকারী অকুস্থানে গিয়া উপস্থিত হওয়ায় হত্যার ব্যাপারটা আর জমিদার রাজশেখর রায়ের পক্ষে চাপা দেওয়া সম্ভব হয় না। পুলিশ সর্বত্র সেই হত্যাকারী নিরুদ্দিষ্ট শশাঙ্ক শেখরকে অনুসন্ধান করিয়া ফিরিতেছে। তারপরই শশাঙ্ক শেখরের চেহারার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে যদি কেউ ওই চেহারার কোনো ব্যক্তিকে দেখেন অবিলম্বে নিকটবর্তী থানার সংবাদ দেওয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ কর্তৃপক্ষ। পরের দিন প্রত্যুষে শশাঙ্কর ঘুম ভাঙার আগেই সংবাদপত্রে প্রকাশিত কাহিনী বিভূতির দৃষ্টিগোচর হল। তাই আর শশাঙ্ককে কোনো প্রশ্ন করল না। উক্ত ঘটনা সংবাদপত্রে প্রকাশ হবার পরই স্বর্ণের দেওয়া সোনার চুড়িগুলোর দুখানি রেখে বাকিগুলো বন্ধু বিভূতি সাহায্যেই এক ব্যাংকে বন্ধক রেখে কিছু টাকা সংগ্রহ করে শশাঙ্ক দিন চারেক বাদে বিভূতির বাড়ি থেকে বের হয়ে পড়ল, ভ্রাম্যমান এক দালালের ছদ্মবেশে, চন্দ্রকুমার রায়ের নাম নিয়ে। লখনৌ, লাহোর, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন 6টা মাস ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়ালো শশাঙ্ক। তারপর ঘুরতে ঘুরতে একদিন আকস্মিকভাবে মিরাট থেকে পাটনার পথে ট্রেনের মধ্যে আলাপ হলো ডায়মন্ড থিয়েটারের মালিক সীতানাথ ঘোষের সঙ্গে। সীতানাথ তখন তার থিয়েটারে মন্দা যাবার জন্য বড় বড় সব শহরে তার দলবল নিয়ে শো নিয়ে অর্থোপার্জন করে ফিরছিলেন। পাটনায় নামলেন সীতানাথ তার দলবল নিয়ে। চন্দ্রকুমারকেও ছাড়লেন না, এক প্রকার জোর করেই পাটনায় তাকে নামালেন। চন্দ্রকুমার তাদের সঙ্গে একই হোটেলে গিয়ে উঠলেন। সেই দিনই সন্ধ্যায় শো। কিন্তু ঠিক দ্বিপ্রহরে দলের এক বিশিষ্ট অভিনেতা বরেন্দ্র মিত্র হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেলেন। অথচ দলে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই যে বরেন্দ্রর পাঠটা করে দিতে পারে। সমস্ত টিকিট পূর্বাহ্নেই বিক্রি হয়ে গিয়েছে। সীতানাথের মাথায় যেন বজ্রাঘাত হলো। চন্দ্রকুমার ঘরের মধ্যে বসে বসে একখানি বই পড়িতেছিল। সীতানাথকে সেই ঘরে প্রবেশ করে মাথায় হাত দিয়ে বসতে দেখে শুধাল, কি ব্যাপার সীতানাথ বাবু? সংক্ষেপে সীতানাথ বিপদের কথা বর্ণনা করে বললেন, এখন আমি কি করি বলুন তো চন্দ্রবাবু, বিদেশ বিভূই জায়গা, এমন একটা এক্সট্রা লোক সঙ্গে নেই যে বরেন্দ্রের পাঠটা করিয়ে নেওয়া যেতে পারে আজকের রাতের মতো, অথচ পাঠটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট নাটকে। তাই তো, বিপদের কথা তো। তবে আর বলছি কি মশাই, সব টিকিট অ্যাডভান্স বিক্রি হয়ে গিয়েছে 2 দিনের শোর। সীতানাথ ঘরের মধ্যে অস্থিরভাবে পাইচারি করতে লাগলেন। চন্দ্রকুমার বসে বসে হাতের বইটার পাতা অন্যমনস্কভাবে উল্টাতে লাগলো। হঠাৎ একসময় মৃদু কণ্ঠে চন্দ্রকুমার ডাকল, সীতানাথ বাবু। বলুন। দেখুন, বরেন্দ্রবাবু যে পাঠটা করতেন সেটা ঠিক কি টাইপের? বিশেষ বড় না, ছোটই, তাহলেও নাটকের সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্শ্ব চরিত্র, বেশ সিরিয়াস ক্যারেক্টার। দেখুন, কলেজে 2-4 বার আমি থিয়েটার করেছিলাম, নামও হয়েছিল ছাত্র ও শিক্ষক মহল। প্রশংসাও যে কিছু পাইনি তাও নয়। বলেন যদি আমি না হয় বরেনবাবুর পাঠটা একবার চেষ্টা করে দেখতে পারি। কথাটা শুনেই ওর দিকে তাকিয়েছিলেন সীতানাথ। বললেন, পারবেন? সাহস হয় আপনার? আপনার চেহারা তো এমনিতেই রাজপুত্রের মতো, মানাবেও চমৎকার। তবে একটা রিহার্সালের ব্যবস্থা করুন, দেখি একবার চেষ্টা করে। সেই দিন সন্ধ্যার আগেই 2-1 রিহার্সাল দিয়ে চন্দ্রকুমার শোতে নেমে পড়ল এবং তার সুগঠিত সুন্দর চেহারা, রসঘন উদ্দাত্ত সুরেলা কণ্ঠের অভিনয়ে দর্শকজন এক বাক্যে তার প্রশংসা করে গেল। শো ভাঙবার পর সীতানাথ বললেন, আরে মশাই, আপনি দেখছি সত্যিকারের হীরা। 2 বার রিহার্সাল দিয়েই যা দেখালেন, আপনাকে আর আমি কিন্তু ছাড়ছি না। আসুন আমার দলে, 200 টাকা করে আপনাকে মাইনা দেব। সীতানাথ পাকা জহুরি। চন্দ্রকুমারের এক রাত্রের অভিনয়ে তিনি বুঝে গিয়েছিলেন চন্দ্রকুমারের স্বভাবতেই এক অভিনয় প্রতিভা আছে। ভাজা ভাষা করলে সে অভিনয় প্রতিভা সকলকে একদিন বিস্ময় অভিভূত করে দেবে, কোনো সন্দেহ নেই তাতে। প্রথমটায় চন্দ্রকুমার রাজি হয় না সীতানাথের প্রস্তাবে। সীতানাথও ছাড়বার পাত্র নয়। শেষ পর্যন্ত কি ভেবে চন্দ্রকুমারও রাজি হয়ে যায়। অনির্দিষ্টভাবে ঘুরে ঘুরে আজ এখানে কাল সেখানে বেড়ানোর চাইতে একটা কিছু নিয়ে স্থির হয়ে থাকা যাবে। তাছাড়া হাতে সঞ্চিত অর্থ তখন শেষ হয়ে এসেছে প্রায়। চন্দ্রকুমার ফিরে এলো কলকাতায় এবং এসে এক হোটেলে উঠল। ঠিক সেই সময় ডায়মন্ড থিয়েটারের সুদর্শন নট মোহিত চৌধুরী সীতানাথের সঙ্গে মতান্তর হওয়ায় দল ছেড়ে দিয়ে চলে গেলেন অন্যত্র। সীতানাথ ট্যুর থেকে ফিরে বর্তমান ডায়মন্ড থিয়েটারের বাড়িটা 10 বছরের জন্য লিজ নিয়েছিলেন এবং নতুন নাটক মহল্লায় ফেলবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। প্রধান চরিত্রে চন্দ্রকুমারকেই নতুন নাটকে নামাবেন বলে স্থির করে নাটক মহল্লায় ফেললেন। নতুন নাটক
নল দময়ন্তী। নলের ভূমিকায় চন্দ্রকুমার অবতীর্ণ হবেন বলে প্রাচীর বিজ্ঞপ্তি পড়ল সারা শহরে। মাত্র কয়েক রাত্রি নলের ভূমিকায় অবতীর্ণ হয়েই চন্দ্রকুমার জনসাধারণের চিত্তকে জয় করে নিয়ে নবাগত হয়েও প্রথম শ্রেণীর অভিনেতার স্বীকৃতি পেল। কৃষ্ণসাগরের জমিদারের একমাত্র পুত্র শশাঙ্ক শেখর নট চন্দ্রকুমার পরিচয়ে আবার যেন নতুন করে বেঁচে উঠল। উন্মোচন। সেই প্রচন্ড ঝড় জলের রাত্রির পরের দিনই প্রত্যুষে কৃষ্ণসাগরের সর্বত্রই আগুনের মতো এক সংবাদ ছড়িয়ে গেল। আরামকুটিরে জমিদারের যে রক্ষিতা ছিল তাকে হত্যা করে জমিদার রাজশেখর রায়ের একমাত্র পুত্র শশাঙ্ক শেখর রাতারাতি নিরুদ্দেশ হয়েছেন এবং পুত্রের দুষ্কর্মের চিহ্ন যখন রাজশেখর রায় নিশ্চিহ্ন করে ফেলতে তৎপর, সেই সময় দারোগাবাবু সদল বলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। সৌভাগ্যক্রমে কোনো এক লোক মুখে পূর্বাহ্নেই সংবাদ পেয়ে, সেই ভয়ানক সংবাদ পেয়ে সুরেশ্বরী ঠাকুর ঘরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ঠাকুর গোপীবল্লভ, হে কি করলে ঠাকুর, হে কি করলে? কিন্তু আশ্চর্য, পুত্রবধূ স্বর্ণময়ীর চোখে কিন্তু এক ফোঁটা অশ্রুও যেন নেই। সে দাসীর মুখে সংবাদ পেয়ে তাড়াতাড়ি ছুটে এসে জ্ঞানহীনা শাশুড়ির লুণ্ঠিত মস্তকটা কোলের উপর তুলে নিল। বিষাদের কালো ছায়া নেমে এলো সমস্ত রায়বাড়িতে। গত রজনীর ভয়াবহ দুর্যোগে কৃষ্ণসাগরের অনেক বাড়িরই অনেক ক্ষতি হয়েছে, কিন্তু রায়বাড়ির যে ক্ষতি হলো তার বুঝি তুলনা নেই। পুলিশ তখন রায়বাড়িতে শশাঙ্কর খোঁজ না পেয়ে কৃষ্ণসাগরের সর্বত্র তাকে খুঁজে বেড়াচ্ছে। দ্বীপ্রহরে যেন চোরের মতোই ফিরে এলেন মাথা নিচু করে জমিদার রাজশেখর রায় থানা থেকে। তার কোনো কথাই দারোগা অবনী অধিকারী বিশ্বাস করতে চাননি। তিনি লোক মুখে সংবাদ যা পেয়েছেন তার সঙ্গে ঘটনার বিচার করলে অবিশ্বাসের কিছুই নেই। তাছাড়া শশাঙ্ক যখন পলাতক ও তার বন্দুকও আরামকুটিরে পাওয়া গিয়েছে, তখন তার অনুমান যে মিথ্যা নয় সে সম্পর্কে তিনি সুনিশ্চিত। পলাতক শশাঙ্ক শেখরই নিঃসন্দেহে চন্দ্রার হত্যাকারী। কাছারি গৃহে প্রবেশ করেই রাজশেখর রায় সংবাদ পেলেন যে দুর্ঘটনার সংবাদ লোক মুখে পেয়ে সেই যে সুরেশ্বরী জ্ঞান হারিয়েছেন তার সে লুপ্ত জ্ঞান এখনো ফিরে আসেনি। কবিরাজ এসেছিলেন, তিনিও শঙ্কা প্রকাশ করে গিয়েছেন। মূর্ছমানের মতো রাজশেখর কাছারি গৃহের বিরাট চৌকিটার উপন্ধা পর্যন্ত বসে রইলেন। এ কি হলো? কোথা থেকে এ কি হয়ে গেল? রায়বংশের নিয়তি শেষ পর্যন্ত মৃত্যু সবলি বসালো। কেমন করে এখন তিনি গিয়ে দাঁড়াবেন পুত্রবধূর সামনে? পিতামহ রত্নেশ্বর রায়ের পিতা শশীশেখরের ও তার পাপের জন্যই কি এমনি করে শোধ করলো তারই আত্মযোগ, তার শশাঙ্ক আজ শেষ পর্যন্ত? সন্ধ্যার অন্ধকার কখন চারিদিকে ঘনিয়ে এসেছে টের পাননি রাজশেখর। চৌকির ওপর বসেই ছিলেন। কখন যে ভৃত্য নিঃশব্দে এসে ঘরের দেওয়ালগিরিটা জ্বালিয়ে দিয়ে গিয়েছে তাও টের পাননি। বাবা! হঠাৎ যেন চমকে উঠলেন বাবা ডাকটি শুনে। সামনের দিকে চোখ তুলে তাকিয়ে তার চোখের দৃষ্টি যেন স্থির হয়ে গেল। সামনেই দাঁড়িয়ে তার পুত্রবধূ স্বর্ণময়ী, রায়বাড়ির কুললক্ষ্মী, বধূরানী, সোনার প্রতিমা স্বর্ণময়ী। ভিতরে চলুন বাবা, মার জ্ঞান হয়েছে। না মা না, আর আমি ভিতরে যেতে পারবো না। হে আমি কি করলাম, হে আমি কি করলাম? কান্নায় রাজশেখরের কণ্ঠস্বর বুঝি রুদ্ধ হয়ে এলো। স্বর্ণময়ী আরো একটু এগিয়ে এসে শ্বশুরের পাশে দাঁড়ালো, বলল, বাবা উঠুন, এই সময় আপনি অধৈর্য হলে। অধৈর্য? ধৈর্যের শেষ বাঁধটুকু যে ভেঙে গুড়িয়ে পড়েছে মা। আমার আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ যে বালুর প্রাসাদের মতোই ভেঙে গুড়িয়ে গিয়েছে মা। চলুন বাবা, মার কাছে একবার চলুন। স্বর্ণ এবার এসে শ্বশুরের একখানি হাত ধরল। রাজশেখর দুহাতে পুত্রবধূকে বুকের মধ্যে টেনে নিয়ে হাউ হাউ করে এই বোধহয় জীবনে প্রথম কেঁদে উঠলেন। বৌমা, আমার মা, আমার মা রে, আমার লক্ষ্মী মা, তুই আমার, কেন পারলি না তবে সেই হতভাগাটাকে ধরে রাখতে? স্বর্ণময়ীর দু চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। চোখ বুজে নিঃসারে শয্যার উপর শুয়েছিলেন সুরেশ্বরী। শিয়রের ধারে এসে বসলেন রাজশেখর। বহুকাল পরে তার সমস্ত আভিজাত্যের গর্ব, ঔদ্ধত্য, মিথ্যা দম্ভ যেন বা চূর্ণ হয়ে গুড়িয়ে গিয়েছে। আজ আর সেই গতকালের মদগর্বী জমিদার রাজশেখর রায় নয়। ভেতরের চিরন্তন মানুষটা যেন বহুকাল পরে আজ সব কিছুকে অতিক্রম করে জেগে উঠেছে।
গভীর স্নেহে সাই তার স্ত্রীর মাথায় একখানি হাত রেখে ডাকলেন, বড় বউ। চোখ মেলে তাকালেন সুরেশ্বরী। আমার শেখর, তোমার শেখরকে আবার আমি ফিরিয়ে আনবো সুরু, আমি প্রতিজ্ঞা করছি। বৌমা, আমার বৌমা কই? এই যে মা আমি। এগিয়ে এলো স্বর্ণময়ী শাশুড়ি শিয়রের কাছে ঘনিষ্ঠ হয়ে। আমার চাবিটা কোথায় বৌমা? আঁচল থেকে শাশুড়ির চাবিটা খুলে হাতে দিল স্বর্ণময়ী। কই দেখি তোমার আঁচলটা মা। স্বর্ণময়ীর আঁচলে চাবিটা বাঁধতে বাঁধতে সুরেশ্বরী বললেন, আমার শাশুড়ি একদিন যে ভার আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, সেই ভার আজ তোমার হাতে তুলে দিয়ে গেলাম বৌমা। মা, মা! কেঁদো না বৌমা, আমি আশীর্বাদ করে যাচ্ছি। রাহমুক্ত শশাঙ্কের মতোই আবার আমার শেখর তোমার কাছে ফিরে আসবে। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমি চললাম, আমি চললাম, বৌমাকে দেখো। ধীরে ধীরে চক্ষু বুঝলেন সুরেশ্বরী। ধীরে ধীরেই যেন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। সুরেশ্বরীর সে ঘুম আর ভাঙল না। দিন দুই পরে সন্ধ্যার দিকে একাকী রাজশেখর কাছারি ঘরে যখন বসেছিলেন, পদশব্দ পেয়ে মুখ তুলে তাকিয়েই যেন তিনি চমকে উঠলেন। বৃদ্ধ দবির খাঁ ও তার পাশে দাঁড়িয়ে অপর্ণা, ওস্তাদজির বগলে তার প্রিয় তানপুরাটি ধরা। ওস্তাদজি? হ্যাঁ রাজশেখর, তোমার কাছ থেকে এবারে যাবার অনুমতি নিতে এসেছি রাজা। বহুকাল আগে একসময় দবির খাঁ রাজশেখরকে রাজা বলে সম্বোধন করতেন, আজ আবার সেই নামে ডেকে কথা বললেন। রাজশেখর বারেক মাত্র অপর্ণার দিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়ে দবির খাঁর দিকে তাকিয়ে বললেন, আপনিও তাহলে আমাকে ছেড়ে চললেন ওস্তাদজি? হ্যাঁ রাজশেখর, আর নয়, রায়বাড়িতে আর আমি টিকতে পারছি না। 40 বছর আগে এই অপর্ণার মা লক্ষ্মীবাইয়ের সঙ্গে রাজপুতনা থেকে তোমার পিতামহ রত্নেশ্বর রায়ের সঙ্গে এখানে এসেছিলাম যখন, তাকে জবান দিয়েছিলাম কৃষ্ণসাগরের রায়বাড়ি ছেড়ে কখনো আমি যাব না। তাই এসেছি রাজশেখর, তোমার কাছ থেকে আজ যাবার অনুমতিটুকু নিতে। আমাকে তুমি স্বচ্ছন্দ মনে বিদায় দাও রাজা। এই বৃদ্ধ বয়সে কোথায় যাবেন ওস্তাদজি? খোদা তালার এত বড় দুনিয়ায় জায়গার তো অভাব নেই রাজা। তাছাড়া শিল্পীর কি কোনো নির্দিষ্ট ঘর আছে? যেখানে সে যাবে সেখানেই যে তার ঘর। তবে আমি চলি রাজা। বেশ, যান, আপনাকে আর আমি বাধা দেব না। এমন সময় অপর্ণা এসে গলায় আঁচল দিয়ে রাজশেখরের পদপ্রান্তে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললে, না জেনে না বুঝে আপনাকে আমি হয়তো অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন। রাজশেখর অপর্ণার কথার কোনো জবাবই দিলেন না, মুখটা শুধু ফিরিয়ে নিলেন। ধীরে ধীরে দবির খাঁ ও অপর্ণা ঘর থেকে বের হয়ে গেল তাঁরই চোখের সামনে দিয়ে। দীর্ঘ 40 বছর আগে রত্নেশ্বর রায় যে দবির খাঁ ও লক্ষ্মীবাইকে রায়বাড়ির আরাম কুঠিরে এনে তুলেছিলেন, তারা আজ স্বেচ্ছায় বিদায় নিয়ে গেল। লক্ষ্মীবাই বই কি, অপর্ণা তো লক্ষ্মীরই আত্মজা। তারই রক্ত আজও প্রবাহিত অপর্ণার শরীরে, তারই অসামান্য রূপের ছায়া ওই অপর্ণা। নিজ হাতে একদিন এই রায়বাড়িরই বহির্মহলে প্রাচীর তুলে যাদের চিরতরে বন্দি করে রাখতে চেয়েছিলেন, আজ তারাই তার চোখের সামনে দিয়ে চলে গেল। তিনি নির্বাক হয়ে শুধু তাকিয়ে রইলেন। দবির খাঁ বিদায় নিয়ে গেল রায়বাড়ি থেকে, এবং সেই সঙ্গে তার হাত ধরে বুঝি লক্ষ্মীবাইও শেষ বিদায় নিয়ে গেল। মুহ্যমানের মতো বসে রইলেন রাজশেখর কাছারি ঘরের চৌকিটার উপর। অপর্ণা চলে গেল। ত্রয়োদশী যে অপর্ণাকে অকস্মাৎই একদিন আরাম কুটিরের জানালা পথে দূর থেকে দেখে রাজশেখরের মনে কামনার আগুন জ্বলে উঠেছিল, এবং তারপর যাকে আর একটিবার দেখবার জন্য গোপনে গোপনে কত দ্বীপ্রহরে একা একা আরাম কুটিরের চারিদিকে ঘুরে বেরিয়েছেন। অবশেষে পিতার আকস্মিক মৃত্যুতে ক্ষমতা হাতে পেয়ে যে অপর্ণাকে একদিন এনে নিজেরই প্রাসাদে বন্দি করে রেখেছিলেন, পাছে তাকে হারাতে হয় বলে, সেই অপর্ণা আজ তার চোখের সামনে দিয়েই চলে গেল রায়বাড়ি ছেড়ে। ইচ্ছা করলে যে অপর্ণাকে সেদিন তিনি অনায়াসেই ভোগ করতে পারতেন, কিন্তু ভোগ করেননি। কিন্তু কেন কেন ভোগ করেননি হাতের মুঠোর মধ্যে পেয়েও অপর্ণাকে সেদিন? মনে পড়ছে আজ সেদিনের কথা। দৈবাচার্য বলেছিলেন, ওই কন্যাকে ভোগ করার বাসনা স্পর্শ মাত্র করলে নাকি তার সর্বনাশ হবে। শুধু তাই নয়,
যে পুরুষ তাকে ভোগের কামনায় স্পর্শ করবে তারই সর্বনাশ হবে। সেই ভয়েই না তিনি কখনো অপর্ণাকে স্পর্শ করেননি। আর নিজে তাকে ভোগ করতে পারছেন না বলেই অন্য কেউ তাকে ভোগ করবে, তার ঈপ্সিতকে করায়ত্ত করবে, সেই চিন্তাও তার কাছে দুঃসহ ছিল। শাস্ত্রে যে ২০ কন্যার বর্ণনা আছে, অপর্ণা নাকি সেই ২০ কন্যা। সত্যি সে তো ২০ কন্যা। রঘুবীর ওই অপর্ণাকে স্পর্শ করেই মৃত্যুবরণ করল, আর তার স্পর্শ না করলেও মনের পাপেই চরম সর্বনাশ ঘটে গেল। কিন্তু আজ আর সে কথা ভেবে লাভ কি? এ তো তার নিজের স্বেচ্ছাকৃত পাপেরই প্রায়শ্চিত্ত। নিজের নিভৃত শয়নকক্ষের খোলা জানালার সামনে দাঁড়িয়েছিল স্বর্ণময়ী। কোন পাপে এই দুঃখ, এই লজ্জা তাকে মাথা পেতে নিতে হলো? তার স্বামী, অমন দেবতার মতো তার স্বামীকে কেন সে পেয়েও পেল না? না, এই সব কিছুই তার নিয়তি, কপালের লিখন। বিবাহের পর বৎসরও ঘুরল না। হত্যাপরাধী স্বামী আজ তার পলাতক, নিরুদ্দিষ্ট। ধনির আদরের দুলাল কোথায় আজ কোন চরম দৈন্য ও দুঃখের মধ্যে কাল যাপন করছেন কে জানে। অমন মায়ের মতো শাশুড়ি, তিনিও চলে গেলেন। কি হবে আর এ মিথ্যে জীবনের দুর্বহ তার বই? হায় রে, কি কুক্ষণেই না এবারে সে শ্বশুর গৃহে এসে পা দিয়েছিল। এ লজ্জা, এ কলঙ্ক সত্যি আর সে বইতে পারছে না। এর চাইতে সম্মুখের ওই কৃষ্ণসাগরের অথই জলরাশি তাকে শান্ত করে দিতে পারবে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে শেষ যাত্রা মুহূর্তে স্বামীর সেই কথাগুলো। জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না স্বর্ণ, তবে যেন তোমাকে আর আজকের রাতকে কখনো আমি ভুলব না, মনে থাকবে, চিরদিন মনে থাকবে। তারপর আরো বলেছিলেন, আমার যোগ্যতা ছিল না বলেই এ জীবনে তোমাকে পেয়েও পেলাম না স্বর্ণ। যে কটা দিন বেঁচে থাকবো সেই যোগ্যতা অর্জনেরই এবারে চেষ্টা করব। না না, সে তো মরতে পারে না, তাকে যে বেঁচে থাকতেই হবে। স্বর্ণময়ী সোজা চলে যায় ঠাকুর ঘরে। গোপীবল্লভের সামনে আপনাকে লুটিয়ে দিয়ে বলে, তুমি তো অন্তর্যামী প্রভু, তাকে তো আমি পেয়েছি, আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না। তার সমস্ত অমঙ্গলকে বুক দিয়ে যে কটা দিন বেঁচে থাকি যেন বহন করে যেতে পারি, শুধু সেই শক্তিটুকুই তুমি আমাকে দাও। যেখানে যত দূরেই তিনি থাকুন না কেন, তার মঙ্গল করো ঠাকুর, তার মঙ্গল করো, তাকে শান্তি দাও। তোমার দুঃখ দহনের মধ্যে দিয়ে তাকে ক্ষমা করো ঠাকুর, তাকে ক্ষমা করো। গোপনে গোপনে পলাতক পুত্রের অনেক অনুসন্ধান করলেন রাজশেখর রায়, কিন্তু কোনো সন্ধানই তার পেলেন না। শুধু পলাতক পুত্র শশাঙ্ক শেখরের সন্ধানই নয়, সে রাত্রে সেই দুর্ঘটনার পর আরো একজন যে আরাম কুঠির থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, তারও আর কোনো সন্ধানই করতে পারলেন না। তাই তো মাঝে মাঝে ইদানিং তার মনে হয়, তবে কি তারা দুজনেই একত্রে পালিয়ে কোথাও গিয়ে আত্মগোপন করে আছে? ভীরু পিতৃহৃদয় যতই সে দুশ্চিন্তাটা মন থেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করুক না কেন, কেবলই যেন সেই চিন্তাটাই মনের আনাচে কানাচে এসে উকে দিতে থাকে। আর ওদিকে বেচারি স্বর্ণ, কোনো নালিশ নেই, কোনো অভিযোগ নেই, তবু যেন স্বর্ণের মুখের দিকে চোখ তুলে তাকাতে পারেন না রাজশেখর। জ্বলন্ত বিষাদের প্রতিমূর্তি স্বর্ণের করুণ শান্ত মুখখানির দিকে তাকালেই যেন বুকটার মধ্যে হু হু করে ওঠে রাজশেখরের। সমস্ত শোক দুঃখ বেদনা বুকের মধ্যে নিয়ে যেন মেয়েটা একেবারে পাথর হয়ে গিয়েছে। এর চাইতে মেয়েটা যদি কাঁদতো, অভিযোগ জানাতো, কিছু বুঝি শান্তি পেতেন তিনি। একটা মুহূর্ত আর এখানে থাকতে ইচ্ছে করে না। মনে হয় যেদিকে দু চোখ যায় সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যান। কার জন্যেই বা আর এসব, কিসের জন্যেই বা? কিন্তু পারেন না। ওই মেয়েটা যেন দু পায়ে তার পাষাণ বেরি দিয়ে রেখেছে। নিশ্চিন্দপুর থেকে ইতিমধ্যে নিশানাথ 12-2-3 এসেছেন মেয়েকে অন্তত কিছুদিনের জন্য সেখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাও সে যায়নি। হতভাগা ছেলেটা এমন রত্ন চিনল না। সারাটা দিন আচ্ছন্নের মতো কাছারি বাড়ির চৌকির উপর পাতা ফরাসের উপর বসে থাকেন, আর মধ্যে মধ্যে দেওয়ালে প্রলম্বিত পূর্বপুরুষদের তৈলচিত্রগুলোর দিকে তাকান। তাকাতে তাকাতেই মনে হয় হতভাগাটার একটা ছবিও যদি বাড়িতে থাকতো, তবু দুদণ্ড চোখ মেলে দেখতেন ছবিটাই। রাতে ঘুম আসে না কিছুতেই চোখে। ভূতগ্রস্তের মতো বিরাট রায়ভবনের কক্ষে কক্ষে ঘুরে ঘুরে বেড়ান। কোথা থেকে কি হয়ে গেল? সাজানো সোনার সংসার তার শ্মশান হয়ে গেল।
চারিদিককার পাষাণ স্তব্ধতা যেন দুঃসহ একটা দীর্ঘশ্বাসের মতোই বুকটার উপর চেপে বসে। কখনো বা একা একা কৃষ্ণসাগরের তীরে তীরে উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে বেড়ান অনির্দিষ্টভাবে। মনোরম সেই কৃষ্ণসাগরের তীরে একদা এসে রায়ভবন গড়ে তুলেছিলেন সর্বেশ্বর রায়, রাজা সর্বেশ্বর রায়। কিন্তু কি কুক্ষণেই যে রত্নেশ্বর রায় গড়লেন আরাম কুটির, কি কুক্ষণেই যে সর্বনাশ রূপিণী নর্তকী লক্ষ্মীবাই এসে সেই আরাম কুটিতে পা দিল। ভানুমতি গেল, রত্নেশ্বর রায় গেল, শশীশেখর গেল, একে একে সব গেল। আজ শূন্য রায়ভবনে একা জেগে আছেন শুধু অভিশপ্ত তিনি। দিন তো কারোর জন্যই বসে থাকে না। কৃষ্ণসাগরে রাজশেখর ও স্বর্ণের দিনও বসে থাকে না। দিন যায়, দিন আসে, সপ্তাহ, মাস, বর্ষ একে একে আসে যায়। বিরাট রায়ভবনের দুটি প্রাণী, রাজশেখর ও স্বর্ণ। তাকাতে পারেন না যেন আর আজকাল রাজশেখর স্বর্ণর দিকে। পৃষ্ঠব্যাপে তৈলহীন রুক্ষ কেশভার, হাতে একটি মাত্র লোহা ও শাঁখা। সমস্ত অলংকার সে বর্জন করেছে। শ্বশুরের পরিচর্যা ছাড়া বাকি সময়টা তার ঠাকুর ঘরেই কাটে। মধ্যে মধ্যে বৃদ্ধ নায়েব এসে সামনে দাঁড়ায়, জমিদারির বিলি ব্যবস্থা সম্পর্কে উপদেশ চায়। রাজশেখর বলেন, ও তুমি যা ভালো বোঝো করো, আমাকে আর বিরক্ত করো না। মাথা নিচু করে নায়েব চলে যায় ঘর থেকে। কাছারি ঘরের বাইরে দালানে রাঘব বসে বসে ঝিমোয়। সহসা একদিন দ্বীপ্রহরে নায়েবকে ডেকে পাঠালেন রাজশেখর। নায়েব এসে সামনে দাঁড়ালো। ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, একটা কাজ করতে হবে। বলুন। ওই আরাম কুটিরটা পুড়িয়ে ফেলতে হবে। নায়েব যেন ব্যাপারটা ঠিক হৃদয়ঙ্গম করতে পারেনি। এইভাবে প্রভু মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। বিরক্ত কণ্ঠে বলে ওঠেন রাজশেখর, কি কথাটা বুঝতে পারোনি নাকি? আগে আরাম কুটিরটা পুড়িয়ে দাও, যাও। গভীর রাত্রে সেদিন গ্রামবাসী সচকিত হয়ে দেখল রাতের কালো আকাশটা লাল হয়ে উঠেছে, আর সেই লাল রক্তাভা কৃষ্ণসাগরের কালো জলের বুকে প্রতিফলিত হয়ে যেন দিক হতে দিগন্তে ছড়িয়ে যাচ্ছে। নিজের শয়নকক্ষের জানালা পথে দাঁড়িয়ে তাকিয়ে দেখছিলেন রাজশেখর সেই দৃশ্য। ছুটে এসে স্বর্ণ ঘরে ঢুকল। বাবা, কোথায় যেন আগুন লেগেছে। হ্যাঁ মা, শান্ত কণ্ঠে পুত্রবধূর মুখের দিকে তাকিয়ে বললেন রাজশেখর। আরাম কুটিরটা পুড়িয়ে দিলাম মা। কিন্তু কোথায় শান্তি শশাঙ্কর মনে? কৃষ্ণসাগরের জমিদারের আরাম কুটিরের নারী হত্যার কথা আজ লোকে ভুলে গিয়েছে বটে, আর পুলিশের দপ্তরেও আজ সেই চাঞ্চল্যকর কেসের ফাইলটা চাপা পড়ে গিয়েছে। চন্দ্রকুমারের ছদ্ম পরিচয়ের অন্তরালে অতীতের নারী হত্যাকারী শশাঙ্ক শেখর আজ অবলুপ্ত হয়ে গিয়েছে। দিনের পর দিন অভিনেতা চন্দ্রকুমারের খ্যাতি তাকে আজ নতুন এক পরিচয়ের সামনে সুপ্রতিষ্ঠিত করেছে। কিন্তু চন্দ্রকুমার কি তার সত্যিকারের পরিচয়? কোথা থেকে এলো? সে সাধু না জাল জুয়োচোর খুনি? সে কথা নিয়ে কেউ মাথা ঘামাবার প্রয়োজনও বোধ করে না। মঞ্চ জগতে আবির্ভূত হয়ে সে তার স্বকীয় অপূর্ব অভিনয় প্রতিভার দ্বারা সকলকে বিস্মিত, চমৎকৃত ও মুগ্ধ করেছে। এইটাই আজকের সবচাইতে বড় কথা। সেইটাই তার আজকের একমাত্র পরিচয়, একমাত্র স্বীকৃতি। একদিক দিয়ে আজ সে সত্যিই নিশ্চিন্ত। পুলিশের দুঃস্বপ্ন আজ আর তার পিছনে পিছনে দিবারাত্রি তাড়া করে ফিরছে না। স্বীকৃতি, অর্থ, মান, প্রতিপত্তির যোগে আজ সমস্ত পুলিশের সন্দেহকে সে অতিক্রম করে এসেছে। কিন্তু তবু মনে তার শান্তি কোথায়? কোনো মানুষের সঙ্গে সে মেশে না, কারো সঙ্গে আলাপ করে না। কেউ যেচে আলাপ করতে এলেও প্রত্যাখ্যান জানায়। সামান্য একটুখানি সম্পর্ক মানুষের সঙ্গে রেখেছে সেই ওই মঞ্চে, তার সেই অভিনয়ের সময়টুকুতে। অভিনয়ের দিন ঠিক অভিনয় শুরু করবার মিনিট 20-25 আগে সে থিয়েটারে যায় এবং নিজের পাঠটা শেষ হয়ে গেলেই ফিরে আসে নিজের নিভৃত কুটিরে। শহরের একেবারে প্রান্তে মানুষের সমাজকে এড়িয়ে গঙ্গার ধারে বরাহনগরে ছোট একখানি দোতলা বাড়ি ভাড়া নিয়ে থাকে। একটি দারোয়ান, একটি চাকর ও ছোট্ট একটি গাড়ি। গাড়ি সে নিজেই চালায়। অভিনয় যেদিন থাকে তবু কিছুটা সময় কেটে যায়, কিন্তু অভিনয় যেদিন থাকে না, নিজের ঘরে কেবল পাইচারি করে বেড়ায়। রাতের পর রাত নিদ্রাহীন কেটে যায় ঘরের মধ্যে একাকী, পাইচারি করে করেই। ঘরের দেওয়ালে চারিদিকে টাঙানো বিভিন্ন নাটকে আজ পর্যন্ত বিভিন্ন যেসব চরিত্রে সে অভিনয় করেছে, তারই সব এনলার্জড বিভিন্ন ফটোগুলো তাদের সব কয়টি চক্ষু মেলে তার দিকে তাকিয়ে কি বলতে চায়? বলতে চায় কি, তুই খুনি, নারী হত্যাকারী।
কোনোদিন নিদ্রাহীন রাত্রে ঘুরে ঘুরে কেবলই সেই দেওয়ালে টাঙানো এনলার্জ ফটোগুলোর দিকে চেয়ে চেয়ে দেখে চন্দ্রকুমার। নল, ভীম, কর্ণ, দুষ্মন্ত, বুদ্ধ, শঙ্করাচার্য, অশোক, আলাউদ্দিন, নাদির শাহ, প্রবীর, কত বিভিন্ন চরিত্র। নলের দুর্ভাগ্য, ভীমের অহংকার, কর্ণের অভিমান, বুদ্ধের নির্বাণ, শঙ্করাচার্যের তপস্যা, অশোকের ত্যাগ, আলাউদ্দিনের হিংস্রতা, নাসিরের নিষ্ঠুর পাশবিকতা, প্রবীরের আত্মসমর্পণ তার নিদ্রাহীন মস্তিষ্কের কোষে কোষে যেন বিচিত্র এক অনুভূতির তরঙ্গে তরঙ্গে তাকে অন্য এক লোকে নিয়ে যায়। বিড়বিড় করে কখনো কখনো আপন মনেই হাসতে হাসতে বলে, অভিনয়, অভিনয় করো শশাঙ্ক, অভিনেতা তুমি, অভিনয় করো। কালচক্র ঘুরে চলেই। ঘূর্ণমান পৃথিবীর আবর্তনের পথে বর্ষপঞ্জি জানায় দিন ও রাত্রির পরিক্রমা। দীর্ঘ 8টা বছর কেটে যায়। যুবক শশাঙ্কের দেহে দেখা দিয়েছে কয় বৎসরেই যেন অকাল বার্ধক্য। কপালের উপর ভাঁজ পড়েছে, কেশে পাক ধরেছে। অভিনয়ের বাইরে দেখলে মনে হবে বুঝি বয়স তার 50-তীর্ণ, জীর্ণ, ভগ্ন। তবু অভিনয় প্রতিভা তার আজও অটুট। এখনো সে নাটকে নায়কের ভূমিকায় যখন বেশভূষা করে অবতীর্ণ হয়, মনে হয় বুঝি নবীন যুবক সে। এমন সময় হঠাৎ এক রাত্রে অভিনয় অন্তে চন্দ্রকুমারের ডাক পড়ল থিয়েটারের মালিক সীতানাথের ঘরে। সীতানাথ তার নিজস্ব ঘরে টেবিলের সামনে বসে বসে একটি নাটকের হস্তলিখিত পাণ্ডুলিপির পাতা উল্টাচ্ছিলেন। চন্দ্রকুমার এসে সামনের একটা চেয়ার টেনে নিয়ে বসল। আমাকে ডেকেছিলেন সীতানাথ বাবু? হ্যাঁ, বসুন। বলছিলাম যে নাটক এখন চলছে, তার সেল তো পড়ে গিয়েছে। সেই রকমই তো মনে হচ্ছে। তা কোনো নতুন নাটক পেলেন নাকি? পেয়েছি, যদিও একজন অখ্যাতনামা নতুন নাট্যকারের লেখা নাটক। প্রচুর পাবলিসিটিস আছে কিন্তু নাটকটার মধ্যে। সম্পূর্ণ নতুন ধরনের একটা সোশ্যাল ক্রাইম স্টোরি। ক্রাইম স্টোরি? হ্যাঁ, তবে ক্রাইমটাই নাটকের আসল প্রতিপাদ্য নয়। অদ্ভুত সেন্টিমেন্টাল একটা গল্প গড়ে উঠেছে সেই ক্রাইমকে কেন্দ্র করে। প্রত্যেকটি চরিত্র নাটকের অদ্ভুত সজীবতা ও স্বকীয়তায় যেন স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে। তাই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। নামকরা নাট্যকারদের কাছ থেকে যখন ভালো কোনো নাটক আপাতত পাওয়া যাচ্ছে না, দেখাই যাক না এই নতুন নাট্যকারের নাটকটি নিয়েই একটা অ্যাটেম্প্ট করে, কি বলেন? বেশ তো, তবে ক্রাইম, আহা, পড়েই দেখুন না নাটকটা একবার। আরো 2-4জনকে আমি পড়িয়েছিলাম, তারা কিন্তু এক বাক্যে প্রশংসাই করেছে। বেশ, দিন, পড়ে দেখবক্ষণ। হ্যাঁ, পড়ে দেখুন। আমি বলছি আপনি সন্তুষ্ট হবেন। আরো একটা কথা। কি? আপনাকে সেদিন বলেছিলাম না একটা নতুন মেয়ে পাওয়া গিয়েছে? হ্যাঁ, তাই নাকি? ভাবছি এই নতুন নাটকে তাকে ফার্স্ট অ্যাপিয়ার করাবো নাটকের নর্তকীর চরিত্রটিতে। মেয়েটি আগে কখনো থিয়েটার করেছে কি কোথাও? না, তবে পার্ট পড়িয়ে দেখেছি। চমৎকার বলবার ভঙ্গিটি, গলায় একটা অদ্ভুত মডুলেশন আছে। শুধু তাই নয়, অভিনয়ে যে দরদের প্রয়োজন সেই রকমটি যেন মেয়েটির কণ্ঠস্বরের সঙ্গে জড়িয়ে আছে। চন্দ্রকুমার সীতানাথের আলংকারিক কথায় হেসে ফেলে। হাসছেন? তাছাড়া জানেন তো, মানুষের বিশেষ করে অভিনয় প্রতিভা চিনতে আমি আজ পর্যন্ত বড় একটা ভুল করিনি। চন্দ্রকুমার আবার মৃদু হাসে। তাকে আবিষ্কার করবার গর্বটা যে সীতানাথের এক মস্ত গর্ব, সেটা চন্দ্রকুমারের অজানা নয়। তবে সে যাই হোক, এ লাইনের নতুন আন্তরাদের মধ্যে থেকে সত্যিকারের অভিনয় শক্তি আছে এমন লোককে বেছে নেওয়ার একটা ক্ষমতা সত্যিই লোকটার আছে। মেয়েটির বয়স কত? 24-25 হবে বলেই মনে হয়। তবে রোগা দেখতে হলেও নায়িকার রোলে চমৎকার মানাবে। বেশ, তবে নিন তাহলে পাণ্ডুলিপিটা, একবার পড়ে দেখুন। হাত বাড়িয়ে চন্দ্রকুমার সীতানাথের হাত থেকে নাটকের পাণ্ডুলিপিটা নিয়ে আলোর সামনে মেলে ধরল। প্রথম পৃষ্ঠাতেই বড় বড় মোটা অক্ষরে লেখা, কলঙ্কিনী কঙ্কাবতী, রচনা সমরেন্দ্র ঘোষ। পাণ্ডুলিপিটা হাতে নিয়ে চন্দ্রকুমার উঠে দাঁড়ালো। তাহলে চলি। আচ্ছা। তার 1-2 পরে অভিনয়ের রাত্রে অভিনয় শেষে চন্দ্রকুমার সীতানাথের ঘরে প্রবেশ করে নাটকের পাণ্ডুলিপিটা সীতানাথের সামনে টেবিলের উপরে রাখল।
বসুন। পড়লেন? কেমন, ভালো লেগেছে তো? বললেন মুখ তুলে সীতানাথ। হ্যাঁ, পড়লাম, মৃদু শান্ত কণ্ঠে জবাব দিল চন্দ্রকুমার। কিন্তু আমার ভালো লাগলো না। ভালো লাগলো না? না, এ নাটক না করাই ভালো, ফিরিয়ে দিন। কিন্তু জঘন্য মনোবৃত্তি। রক্ষিতা চিরদিনই রক্ষিতাই হয় সীতানাথ বাবু, আর রক্ষিতার ভালোবাসা কোনোদিনই সত্যিকারের ভালোবাসার পর্যায়ে উঠতে পারে না। তাই শেষ পর্যন্ত রক্ষিতাকে হত্যা করবার দৃষ্টান্ত এদেশে বিরল নয়। সেই ব্যর্থতাকে নিয়ে আর যাই হোক, উঁচু দরের নাট্যরস জমে ওঠে না। কোনো মৌলিকতা ও কোনো নতুনত্বই নেই নাটকের মধ্যে। হয়তো ঘটনার মধ্যে বিশেষ কোনো মৌলিকতা আপনি যেমন বলছেন না থাকতে পারে, কিন্তু নাটকীয় রস অপূর্ব দানা বেঁধেছে নাটকটির মধ্যে। আগাগোড়া অদ্ভুত একটা সাসপেন্স নাট্যকার নাটকটির মধ্যে এমন জমাটভাবে সৃষ্টি করেছেন, আমার তো মনে হয় সেইখানেই নাটক জমে উঠবে। আমরা প্রচুর পয়সা পাবো। না, দুঃখিত, আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না সীতানাথ বাবু। আচ্ছা, চলি। চন্দ্রকুমারের সুস্পষ্ট প্রতিবাদ সত্ত্বেও সীতানাথ কিন্তু শেষ পর্যন্ত কলঙ্কিনী কঙ্কাবতী নাটকটি মহলায় ফেলেন। প্রাচীর বিজ্ঞপ্তিও দিলেন। নবগতা মায়াদেবীকেও ওই নাটকের মধ্যে ছদ্মবেশিনী নর্তকী কঙ্কার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করালেন। নাটকের মহলার দিন ধার্য হয়ে গেল। নাটকের গল্পের সারাংশ হচ্ছে, এক নর্তকী কন্যা নাম কঙ্কাবতী একদিন এক থিয়েটারে বিশ্বামিত্রের তপভঙ্গ নাটকে যখন নৃত্য করছিল, তার সেই নৃত্য দেখে এক জমিদার নন্দন নীলাদ্রিভূষণ মুগ্ধ হন। শুধু মুগ্ধই নয়, তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, যার জন্য তাকে নিয়ে এসে তার বাগান বাড়িতে স্থান দেন ও দিবারাত্রির বেশিরভাগ সময়ই তার সঙ্গে অতিবাহিত করতে থাকেন। এদিকে তার সতীসাধ্যী স্ত্রী রমা গৃহকোণে বসে নিশিদিন চোখের জল ফেলে। সেদিকে নীলাদ্রিভূষণের চোখই পড়ে না। এমনি যখন চলছে, হঠাৎ একদিন মধ্যরাত্রে বাগান বাড়িতে এসে দেখেন নীলাদ্রিভূষণ কঙ্কা তারই এক বন্ধুর কণ্ঠলগ্না হয়ে গদগদ ভাষায় তাকে প্রেম জানাচ্ছে। সে দৃশ্য দেখে নীলাদ্রিভূষণের হৃদয়ে যেন শতবৃশ্চিক দংশন করে। অপমান ও আক্রোশের জ্বালায় জ্বলতে জ্বলতে গৃহে ফিরে আসেন নীলাদ্রিভূষণ। সারাটা রাত ছটফট করেন এবং মনে মনে ভয়ঙ্কর সংকল্প নিয়ে পরের দিন বাগান বাড়িতে কঙ্কার কাছে যান এবং মদ্যপান শুরু করেন। মদের নেশা যখন শিরায় শিরায় অগ্নিস্রোত বহাচ্ছে, কঙ্কাকে বলেন নৃত্য করতে। সেই নৃত্য অপ্সরী মেনকা যে নৃত্য দেখিয়ে বিশ্বামিত্রের তপভঙ্গ নাটকে হতভাগ্য মুনিকে ভুলিয়েছিল, এবং যে নৃত্য দেখে একদা তিনি নিজেও কঙ্কার প্রতি মুগ্ধ হয়ে তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, সেই নৃত্যের মধ্যখানে নীলাদ্রিভূষণ হত্যা করবেন কঙ্কাকে। তারপর ধরা পড়ে হবে তার দীপান্তর। যাত্রার প্রাক্কালে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে যাবেন নীলাদ্রি, আর স্ত্রী বলবে তিনি ফিরে আসা পর্যন্ত তারই অপেক্ষায় থাকবে সে। আদর্শ সতী নারীর জয়। প্রথম মহলা রাত্রেই মায়াদেবীকে চাক্ষুষ দেখেই যেন চমকে উঠেছিল শশাঙ্ক। নিজের দৃষ্টিশক্তিকে যেন বিশ্বাসই করতে পারেনি। অবিকল সেই চোখ, সেই মুখ, সেই হাসি, এমনকি কথা বলার ও দাঁড়াবার ভঙ্গিটি পর্যন্ত যেন হুবহু একেবারে এক। দীর্ঘ 8 বছর, তথাপি শশাঙ্ক কি সে মুখ আজও ভুলতে পেরেছে? রক্ত দিয়ে যে সে মুখখানি আঁকা হয়ে রয়েছে আজও মনের পাতায় সমস্ত স্মৃতি জুড়ে। প্রথমটায় চমকে ওঠে, তারপর ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ তাকিয়েছিল শশাঙ্ক নবাগতা অভিনেত্রী মায়াদেবীর দিকে। হুবহু সেই দেহ, তবে যেন অকাল জরায় কেমন শিথিল ম্লান। দেহে সে লালিত্য যেন আজ আর নেই, বর্ণ ম্লান হয়ে গিয়েছে। রগের দুপাশে চুলে সামান্য সামান্য শুভ্রতার ছোপ পড়েছে। আপনার নাম মায়াদেবী? শশাঙ্কই শতপ্রবৃত্ত হয়ে প্রথমেই নিজে প্রশ্নটা করে মায়াদেবীকে। হ্যাঁ, মৃদু কণ্ঠে উত্তর এলো। আপনার অন্য কোনো নাম নেই? না। বাড়ি কোথায়? কলকাতাতেই। তারপরই মনে হয়েছিল, না না, এ তার ভুল। নিজে হাতে সে রাত্রে দীর্ঘ 8 বছর আগে গুলি করে শেষ করে এসেছে যাকে, এ যে শুধু অসম্ভবই নয়, অবিশ্বাস্য। পরে মনে হয়েছিল, কেন একই রকম হুবহু দুজনকে কি দেখতে হতে পারে না? তবু বিচলিত হয়ে পড়েছিল মহলার মধ্যে সেই দিনই শশাঙ্ক বেশি চন্দ্রকুমার। মহলা শুরু হলো। ক্রমশ মহলার মধ্যে যখন নাটকের 3য় অঙ্কের প্রথম দৃশ্য এলো, সহসা যেন চন্দ্রকুমারের মনের মধ্যে এক বিপর্যয় ঘটে গেল। শুধু মহলার প্রথম রাত্রেই নয়, তার পরের এবং পরের রাত্রেও মহলার মধ্যে 3য় অঙ্কের
প্রথম দৃশ্যে বাগানবাড়িতে নর্তকী কঙ্কার হত্যার দৃশ্যটা এলেই চন্দ্রকুমারের সমস্ত ইচ্ছা শক্তিকে অতিক্রম করে অজ্ঞাতেই এক দুর্দমনীয় পশু শক্তি ও মনের মধ্যে এক রক্তলোলুপ দানবীয় জিঘাংসা জাগিয়ে তুলবার চেষ্টা করত। চন্দ্রকুমারকে কেমন বিকল বিবশ করে ফেলত। সমস্ত দেহটা তার থরথর করে কাঁপতে শুরু করত। ফলে চতুর্থ রাত্রে মহলায় চন্দ্রকুমার আর থিয়েটারে এলোই না। তার পরের রাত্রেও না। পরে অবশ্য ব্যাপারটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে গিয়ে চন্দ্রকুমার বুঝেছিল কেবলমাত্র নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের ঘটনাবিন্যাসই নয়, অভিনেত্রী নবাগতা মায়াদেবীর কণ্ঠস্বর তার কানে এলেই এবং তার মুখের দিকে তাকালেই, বিশেষ করে ওই দৃশ্যে, মনের মধ্যে তার অজ্ঞাতেই বিপ্লবটা শুরু হয়। মনে হতো বুঝি মায়ার কণ্ঠস্বরের ভিতর দিয়েই দীর্ঘ 8 বৎসর আগেকার বহু পরিচিত বিশেষ একটি কণ্ঠস্বর যেন স্মৃতির অতল অন্ধকার থেকে ভেসে আসছে প্রচন্ড একটা অট্টহাসির মতোই। পরপর কয়েক রাত্রি এদিকে চন্দ্রকুমারকে মহলার অনুপস্থিত হতে দেখে সীতানাথ নিজেই ছুটে এলেন চন্দ্রকুমারের গৃহে। কি ব্যাপার তোমার চন্দ্র, মহলায় আসো না? শরীরটা ভালো যাচ্ছে না সীতানাথ, কিন্তু এদিকে যে আমার শিওরে সমন পোস্টার পড়ে গিয়েছে। ভয় নেই, স্টেজেই ম্যানেজ করে দেব। মৃদু হেসে চন্দ্রকুমার জবাব দেয়। সীতানাথ আপত্তি করতে পারলেন না, কারণ চন্দ্রকুমারের অভিনয় প্রতিভা সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন। চন্দ্রকুমারকে বাদ দিয়ে নাটক প্রস্তুত হতে লাগলো এবং শেষ পর্যন্ত নাটকের প্রথম অভিনয় রজনীতেই চরম যা ঘটবার ঘটে গেল। অবচেতন মনের দুর্লঙ্ঘ দানবীয় জিঘাংসা অভিনয়ের উত্তেজনায় আত্মপ্রকাশ করে চন্দ্রকুমারের হস্ত হত্যায় কলঙ্কিত করল যেন দুর্লঙ্ঘ নিয়তির মতোই। হত্যাপরাধে চন্দ্রকুমার ধৃত হয়ে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়ালো। বিভিন্ন সংবাদপত্রে বড় বড় হরফে অভিনেতা চন্দ্রকুমার হত্যাপরাধে ধৃত হওয়ার সংবাদের সঙ্গে সঙ্গে প্রকাশিত হলো তার ছদ্ম পরিচয়ের অন্তরালে এতদিনের সত্য পরিচয়টা, যার স্বীকৃতি সে নিজেই দিয়েছে পুলিশের কাছে। দীর্ঘ 8 বৎসর পূর্বেকার কৃষ্ণসাগরের আরাম কুটিরে এক ঝড়জলের রাত্রে তার প্রথম হত্যাপরাধের কথাটা যেন ব্যাপারটাকে আরো রহস্যজনক করে তুলল। স্কন্ধের যে দুঃস্বপ্ন ভূতটা এই দীর্ঘ 8টা বৎসর ধরে শয়নে স্বপনে জাগরণে শশাঙ্ক শেখরকে দিবারাত্রি তাড়া করে ফিরেছে, যা অদৃশ্য ডগস্ট্রাক কীটের মতন তার মনের অবচেতনে রক্তক্ষরণ করেছে অহর্নিশি, আজ আপন স্বীকৃতির ভিতর দিয়ে যেন সেই দুঃস্বপ্নের যন্ত্রণা থেকেই শশাঙ্ক মুক্তি পেয়েছে। সমস্ত ছলনা, সমস্ত মিথ্যা, সমস্ত উদ্বেগ ও আশঙ্কা থেকে যেন সে পেয়েছে আজ নিষ্কৃতি, মুক্তি। কি জানি কেন শশাঙ্কের উপরে সীতানাথের অদ্ভুত একটা মমতা জন্মেছিল এই দীর্ঘদিনের সাহচর্যে। লোকটার অদ্ভুত শান্ত ব্যবহার ও এ পথে এসেও সকল প্রকার আকর্ষণ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা প্রভৃতি গুণের জন্য সীতানাথ শশাঙ্ককে না ভালোবেসে পারেনি। তাছাড়া শশাঙ্ক তার থিয়েটারে যোগ দেওয়ার প্রচুর অর্থও সে উপায় করেছে এই কয় বৎসরে। তাই সীতানাথই শশাঙ্কর কোনো কথায় কর্ণপাত না করে শহরের বিখ্যাত কৌশলী মহিম হালদারকে শশাঙ্কর পক্ষ সমর্থনের জন্য বহু টাকা দিয়ে নিযুক্ত করেছিলেন। সীতানাথ মহিম হালদারকে বলেছিলেন, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে মিস্টার হালদার, যত টাকা চান আমি দেব। মহিম হালদার সব শুনে বলেছিলেন, চেষ্টার আমি কোনো ত্রুটি করব না সীতানাথ বাবু, তবে আমার মনে হয় আপনার শশাঙ্ক বাবু যে স্বীকৃতি দিয়েছেন সেটাই সব নয়। আরও অনেক ব্যাপার হয়তো তিনি ইচ্ছে করেই প্রকাশ করেননি বা জানেন না বা প্রক্ষিপ্ত হয়ে আছে, সেসব আমাদের সংগ্রহ করতে হবে, কারণ বুঝতেই তো পারছেন দুটো চার্জ তার বিরুদ্ধে। নির্দিষ্ট দিনে মামলা শুরু হয়ে গেল। মানুষের ভিড়ে আদালত গৃহ যেন একেবারে ভেঙে পড়ল। প্রথমেই সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর কেস ওপেন করলেন তার স্বভাবসিদ্ধ ওজস্বিনী ভাষায় দীর্ঘ বক্তৃতা দিয়ে। অভিনেতা চন্দ্রকুমার রায় ওরফে শশাঙ্ক শেখর রায় ধনী পিতার একমাত্র সন্তান। চিরদিন বিলাস ও প্রাচুর্যের মধ্যে স্বেচ্ছাচারিতার মধ্যেই হয়তো একদিন বর্ধিত হয়েছিলেন। ধনী জমিদারের আদুরে সন্তানেরা যা হয়, জোগড়ের নারী ও পানাসক্ত এবং উচ্ছৃঙ্খল, তারই পরিচয় দিয়েছেন নিজেদের বাগান বাড়িতে রক্ষিতা এক চন্দ্রা নামী নারীকে হত্যা করে। ভেবে দেখুন সেই কুৎসিত জঘন্য মনোবৃত্তি। ঘরে সুন্দরী সতীসাধ্যী
স্ত্রী থাকা সত্ত্বেও এক শ্রেণীর পুরুষ এই যে জঘন্য মনোবৃত্তি বা এক ধরনের বিকৃত বিলাস, যা এদেশে ধনী সমাজের এক অংশ, এই জমিদার গোষ্ঠী এতকাল ধরে লালন করে এসেছে, এর তারই প্রায়শ্চিত্ত। সে যুগের বাপ পিতামহের পাপের বিকৃত বিলাসের মাসুল আজ অনেক শশাঙ্ক রায়দেরই শোধ করতে হবে। সমস্ত আদালত গৃহ স্তব্ধ। রাজশেখর রায়ের শরীর ক্রমেই ভেঙে পড়ছিল। তুষের আগুনের মতোই তার বুকের ভিতর জ্বলছিল দিবারাত্রি যে অনুশোচনার দাহ। শরীর ও মন যেন তাতেই ভেঙে যাচ্ছিল। আর বুঝি শেখর কোনোদিনই ফিরবে না। স্বর্ণময়ী রাজশেখরের অবস্থা দেখে দিন দিন শঙ্কিতা হয়ে উঠছিল। রাত্রে শয়নের পূর্বে অনেকক্ষণ ধরে স্বর্ণ শ্বশুরের পায়ে হাত বুলিয়ে দিত। সেদিনও রাত্রে হাত বুলোতে বুলোতে মৃদু কণ্ঠে ডাকল, বাবা। কেন মা? চলুন বাবা, আমরা কিছুদিন না হয় তীর্থে তীর্থে ঘুরে আসি। তীর্থ? হ্যাঁ বাবা, এখানে আপনার শরীর ও মন কোনোটাই তো ভালো যাচ্ছে না। শরীর আর মন এবারে যেতে পারলেই বাঁচতাম মা। কেবল তোর মুখের দিকে তাকালেই মনে হয় তোকে কার কাছে রেখে যাব। বড় বউয়ের কাছে তো বড় মুখ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম মা। চলুন বাবা, কিছুদিন আমরা ঘুরে আসি। বেশ মা, তাই চল। কয়েকদিন পরেই পুত্রবধূকে নিয়ে একজন দাসী ও চাকর সঙ্গে করে রাজশেখর কৃষ্ণসাগর থেকে বের হলেন তীর্থ পর্যটনে। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, সেতুবন্ধ, রামেশ্বর ঘুরে যেন ক্লান্ত হয়ে পড়লেন আরও রাজশেখর। স্বর্ণর অবশ্য ভালোই লাগছিল, কিন্তু শ্বশুরের দেহের অবস্থা দেখে স্বর্ণ আবার কৃষ্ণসাগরে ফেরাই মনস্থ করল। কাশীতে একজন ডাক্তার রাজশেখরকে পরীক্ষা করে বলেছিল রক্তচাপ বৃদ্ধিতে রাজশেখর ভুগছেন। তার ওইভাবে ঘুরে না বেরিয়ে কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়াই উচিত। তাই আরও বিশেষ করে স্বর্ণময়ী শ্বশুরকে নিয়ে গৃহে ফিরে যাওয়াই স্থির করেছিল। এবং ফেরবার পথে একদিন ট্রেনে পাটনা জংশন থেকে সেদিনকার দৈনিক সংবাদপত্রটা কিনে পড়তে গিয়ে প্রথম পাতাতেই বড় বড় হরফে ছদ্মবেশী আত্মগোপনকারী শশাঙ্ক শেখরের ধৃত হবার পর আদালতে বিচারের সংবাদটা পড়ে চমকে উঠল স্বর্ণ, এবং অস্ফুট কণ্ঠে নিজের অজ্ঞাতেই ডেকে উঠল, বাবা। চলমান ট্রেনের বেঞ্চে একটা বালিশে হেলান দিয়ে নিমিলিত চোখে বসেছিলেন রাজশেখর রায়। পুত্রবধূর অস্ফুট আত্মকণ্ঠ কানা যেতেই তাড়াতাড়ি চোখ মেলে তাকিয়ে প্রশ্ন করলেন, কি কি হয়েছে মা? এই দেখুন বাবা, এই দেখুন কাগজে কি লিখেছে। কি কি লিখেছে মা? ব্যগ্র ব্যাকুল কণ্ঠে শুধালেন রাজশেখর। স্বর্ণ সংবাদপত্রটা শ্বশুরের হাতে তুলে দিল কাঁপতে কাঁপতে। আমার চশমা, আমার চশমাটা দাও তো মা। স্বর্ণ চশমাটা শ্বশুরকে এগিয়ে দেয়। পরদিন প্রত্যুষে রাজশেখর স্বর্ণকে সঙ্গে নিয়ে কলকাতার একটা হোটেলে গিয়ে উঠলেন, এবং সেই দিনই দ্বিপ্রহরে ডায়মন্ড থিয়েটারে ফোন করে সীতানাথের বাসার ঠিকানা জেনে সোজা একেবারে তার বাসায় গিয়ে হাজির হলেন। সীতানাথ রাজশেখরের পরিচয় পেয়ে সাগ্রহে আহ্বান জানালেন, আসুন, বসুন বসুন রাজশেখর বাবু। চন্দ্রকুমার বাবু মানে শশাঙ্ক বাবু আত্মপরিচয় দেওয়ার পরই আমি নিজে গিয়েছিলাম কৃষ্ণসাগরে, কিন্তু সেখানে গিয়ে শুনলাম আপনারা মাস দুই আগে তীর্থ পর্যটনে বের হয়েছেন, এবং আপনার নায়েব শ্যামাকান্ত বাবুও আপনার সঠিক ঠিকানাটা আমাকে দিতে পারলেন না। বললেন কখন কোথায় থাকেন ঠিক নেই কিছু। যাওয়ার পর একখানা চিঠিও দেননি নাকি তাকে? না, তাকে আমরা চিঠি দিই। চিঠি দেবার মতো ছিলই বা কি যে চিঠি দেব, বললেন রাজশেখর। সেও এক কথা। আর তার সঙ্গে ব্যাপারটা আলোচনা করতে চাইনি বলেই তাকে কোনো কথা বিশেষ করে না বলে আপনাদের সংবাদ পেলেই আমাকে অবিলম্বে জানাতে বলে ফিরে এসেছিলাম। আবার বললেন সীতানাথ। কিন্তু কেসের সংবাদ কি বলুন সীতানাথ বাবু? আর উকিল বা ব্যারিস্টার কাকে দিয়েছেন? সেই জন্য আপনি চিন্তা করবেন না রাজশেখর বাবু। শহরের সবচাইতে বড় কৌশলী মহিম হালদারকেই এ কেসে আমি নিযুক্ত করেছি। আর কেস সবে শুরু হয়েছে, সরকার পক্ষ কেবল তার সওয়াল শেষ করেছে। বলে একটু থেমে বললেন, কিন্তু থিয়েটারের ব্যাপারটার জন্য তো আমরা বেশি ভাবছি না। সেটা একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। মুশকিল হয়েছে 8 বছর আগেকার কৃষ্ণসাগরের হত্যার ব্যাপারটা নিয়ে। তিনি যে কেন হঠাৎ সেই অতীত কাহিনীকে এ ব্যাপারের মধ্যে টেনে আনতে গেলেন এবং এনে নিজেকেই বিশ্রীভাবে জড়িয়ে ফেললেন, সে সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকুন সীতানাথ বাবু। রাজশেখর জবাব দিলেন, কিন্তু নিশ্চিন্ত হব কেমন করে বলুন? পুলিশের ফাইলে হ্যাঁ আছে, তার বিরুদ্ধেই সব। কিন্তু সেটাই সব নয়। আরাম কুটিরের হত্যার ব্যাপারে আর যেই দায়ী হোক সে নয়।
কি বলছেন আপনি রাজশেখর বাবু? ঠিকই বলছি। দয়া করে আপনি একবার আমাকে মহিমবাবুর কাছে নিয়ে চলুন, তার কাছেই আমি সব বলবো। বেশ, চলুন। কিন্তু আপনি যেরকম অসুস্থ দেখছি, কাল গেলে হতো না? বা ঠিকানা দিয়ে যান, আমরাই না হয় যাবো আপনার ওখানে। কেননা কেস উঠবে আবার পরশু দিন। না না, আমার অসুস্থতার কথা ভেবে চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি সময় আমার বড় অল্প, দেরি করবার আমার আর সময় নেই। চলুন উঠুন। তারা দিলেন রাজশেখর অস্থির কণ্ঠে। বেশ, তবে চলুন যাওয়া যাক। দুজনে তখনই একটা গাড়িতে করে মহিম হালদারের বাড়ির দিকে চললেন। ভবানীপুরে মহিম হালদারের বাড়িতে এসে দুজনে গাড়ি থেকে নামলেন। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়ে গিয়েছে। বাইরের ঘরে মহিম হালদার মক্কেলদের নিয়ে অত্যন্ত ব্যস্ত। রাজশেখর রায়কে সঙ্গে নিয়ে সীতানাথকে ঘরে প্রবেশ করতে দেখে মহিম হালদার বললেন, সীতানাথ বাবু যে, কি খবর? আসুন আসুন। আপনার কেস তো পরশু। তা জানি, সেই কেস সম্পর্কে কিছু বলতে এসেছি মিস্টার হালদার, বিশেষ প্রয়োজনীয়। তাই নাকি? বসুন। উনি আপনার সঙ্গে, ওকে তো চিনতে পারলাম না। ওর পরিচয় এক্ষুনি পাবেন, আর উনিই বলবেন। তবে কথাটা একটু, ও বেশ, তাহলে আপনারা 2 মিনিট অপেক্ষা করুন। হাতের এই কাজটা সেরে নিয়ে আপনাদের কথা শুনবো। আচ্ছা, আপনারা না হয় ততক্ষণ ওই পাশের ঘরটায় গিয়ে বসুন, আমি আসছি। রাজশেখরকে নিয়ে সীতানাথ পাশের ঘরে গিয়ে ফরাস পাতা একটা চৌকির ওপর বসলেন। মিনিট 20 বাদেই মহিম হালদার সেই ঘরে এসে প্রবেশ করে একটা খালি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললেন, বলুন এবারে সীতানাথ বাবু, কি বলছিলেন? আমি নয় মিস্টার হালদার, উনিই বলবেন, বলে ইঙ্গিতে সীতানাথ পার্শ্বে উপবিষ্ট রাজশেখর রায়কে দেখিয়ে দিলেন। কথা বললেন এবারে রাজশেখরই। মহিমবাবু, আমি আপনার আসামি শশাঙ্ক শেখরেরই হতভাগ্য বাপ, রাজশেখর রায়। আপনি? হ্যাঁ, বলে রাজশেখর রায় একটু দম নিয়ে নিলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, কথাটা যেমন লজ্জার ততোধিক ঘৃণার। আমার যা বক্তব্য সব শুনলে আপনি হয়তো বলবেন, এতদিন এসব কথা আমি গোপন করে রেখেছি বা কেন? কেন সব কথা পুলিশের কাছে প্রকাশ করিনি? তার প্রথম কারণ, কতকটা সে রাত্রে একটা প্রাণীর আকস্মিক নিরুদ্দেশের ঘটনা বিপর্যয়ে ও সেই সঙ্গে সঙ্গে শশাঙ্ক নিরুদ্দিষ্ট হয়ে যাওয়ায়। শশাঙ্ক যদি ওইভাবে সে রাত্রে আচমকা নিরুদ্দেশ না হয়ে যেত, তবে হয়তো সমস্ত ব্যাপারটা আমি পুলিশকে প্রমাণসহ বোঝাবার চেষ্টা করতে পারতাম। দ্বিতীয়ত, শশাঙ্ক নির্দিষ্ট হওয়ায় ও আমি হত্যার নিদর্শন রাতারাতি নিশ্চিহ্ন করে দেব বলে যখন মাটি খুঁড়ে মৃতদেহটা পুঁতে ফেলতে ব্যস্ত, এমন সময় দারোগা অবনী অধিকারী লোকজন নিয়ে আরাম কুটিরে উপস্থিত হয়ে আমাকে হাতে নাতে ধরে বসে। তারপর আমি যখন তাকে বোঝাবার চেষ্টা করলাম, তিনি আমার কোনো কথাতেই কান দিতে চাইলেন না। তিনি কেবলই বলতে লাগলেন, আমার ছেলেই হত্যাকারী, তাই সে পলাতক, এবং আমি তাকে বাঁচাবার জন্যই একটা তৈরি গল্প শোনাচ্ছি। পূর্বাহ্নে অন্য তৃতীয় ব্যক্তির মুখে সংবাদটা না পেলে কোনোদিনই ওই ব্যাপার পুলিশের নাকি গোচরে আসতো না। তারপর ছিল সেই সঙ্গে আমার মিথ্যা জমিদারি আভিজাত্য ও দম্ভ কিছুটা। সে রাত্রের আরাম কুটিরের সমস্ত ঘটনাটাই আমাকে খুলে বলুন রাজশেখর বাবু, মহিম হালদার বললেন। রাজশেখর এবারে বললেন, বলবো, নিশ্চয়ই বলবো, আর বলবো বলেই তো এসেছি। আমারই প্রথম যৌবনে দুষ্কর্ম ও পাপের ইতিহাস। শুধু আমারই বা বলি কেন, আমার পিতামহ ও পিতারও দুষ্কৃতির ইতিহাস। আর হতভাগ্য শশাঙ্ক, আমার একমাত্র ছেলেও তার সেই পূর্বপুরুষ ও পিতারই পাপ রক্তের স্বাক্ষর বহন করছে। অনিবার্য সেই দুষ্কৃতি ও পাপের মধ্যেই নিয়তির দুর্লঙ্ঘ টানে গিয়ে সে জড়িয়ে পড়েছিল। এই পর্যন্ত বলে রাজশেখর রায় আবার একটু থেমে যেন দম নিয়ে পুনরায় শুরু করলেন। কৃষ্ণসাগরের আরাম কুটিরে আমারই পিতামহের এক রক্ষিতা নর্তকীর নাতনি ছিল, আমারই নিযুক্তা এক যুবতী দাসীর প্রহরায়। তারই নাম চন্দ্রা। আমার পিতামহ রত্নেশ্বর রায় আনিত
নর্তকী লক্ষ্মীবাই কি কুক্ষণে যে এসে কৃষ্ণসাগরের আরাম কুটিরে পদার্পণ করেছিল, সেই হতেই রায়বংশে বিপর্যয়ের সূত্রপাত। এই পর্যন্ত বলে সংক্ষেপে পূর্ব কাহিনী বিবৃত করে গেলেন রাজশেখর রায় মহিম হালদারের কাছে। মহিম হালদার সে কাহিনী শুনে নির্বাক হয়ে যান। বলেন, তারপর? তারপর উপমুগ্ধ আমি কিশোরী অপর্ণা ও দবির খাঁকে নিয়ে এসে তুললাম একেবারে নিজের চোখের সামনে রায়বাড়িরই বহির্মহলে প্রাচীর দ্বারা বেষ্টনী তুলে এক অংশে। অপর্ণাকে ভোগ করবার লালসায় তাকে সর্বতভাবে আরো আকর্ষণীয় করে তুলবার জন্য অস্ত্রবিদ্যা, সঙ্গীতবিদ্যা প্রভৃতি নানা শিক্ষা দিতে লাগলাম। ক্রমে ক্রমে সে পূর্ণ যুবতী হয়ে উঠল। সেই সময়ই আমারই বেতনভুক এক রাজপুত লাঠিয়াল রঘুবীরের প্রেমে মুগ্ধ হয়ে অপর্ণা গোপনে তাকে আত্মদান করে এবং আমার সমস্ত সতর্কতাকে এড়িয়ে তারা একদিন দবির খাঁর সাহায্যে প্রাসাদ থেকে পালায়। সেই সময় অপর্ণা গর্ভবতী ছিল। পূর্ব কাহিনী বিবৃত করতে করতে গলাটাও বুঝি ধরে এসেছিল রাজশেখরের। গলাটাকে পরিষ্কার করে নিয়ে আবার বলতে শুরু করলেন। আরাম কুটিরেই চন্দ্রা বড় হতে লাগলো। সরজু দাসী ও পাইক কুম্ভ সর্দারের প্রহরায় কৈশোর ছাড়িয়ে একদিন সে যৌবনে পা দিল। এমন সময় আমার একমাত্র পুত্র শশাঙ্ক কলকাতার পাঠ সমাপ্ত করে কৃষ্ণসাগরে ফিরে এলো এবং সেই সময়ই বোধহয় কোনো এক সময় আরাম কুটিরে বন্দিনী চন্দ্রার সঙ্গে তার পরিচয় ঘটে। অথচ আশ্চর্য কি জানেন, এত কড়া প্রহরার ব্যবস্থা ছিল আমার আরাম কুটিরের উপরে, তা সত্ত্বেও কি করে যে শশাঙ্ক সেখানে প্রবেশ করেছিল সেটা আজও আমার অজ্ঞাত। তাই তো মনে হয় নিয়তি বুঝি তাকে সেখানে আকর্ষণ করেছিল। আমি জানি সে কাহিনী রাজশেখর বাবু, মহিম হালদার বললেন। আপনি জানেন? হ্যাঁ, শশাঙ্ক বাবুর জবানবন্দি থেকেই শুনেছি। আপনার দাসী সরজুও জানত। পরে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সেদিন এইটাই যে এত বড় দুঃসাহস সরজুর কি করে হতে পারে। যাক সে কথা, এখন বুঝি সবই ভবিতব্য, আর ভবিতব্য কেউ খণ্ডাতে পারে না। কিন্তু আপনি আপনার পুত্রের সঙ্গে চন্দ্রার পরিচয়ের কথাটা জানলেন কি করে? সেও এক বিচিত্র ঘটনা। সূর্যকান্ত নামে এক যুবকের মুখে, আর সূর্যকান্তর মুখে সেই সংবাদ পেয়ে তাকেও আমি মুক্তি দিইনি, তাকে আমার গুম ঘরে চিরতরে নির্বাসন দিই। আমার কি মনে হয় জানেন রাজশেখর বাবু, সূর্যকান্ত নিশ্চয়ই পরে আপনার গুম ঘর থেকে পালিয়েছে। সে কি? না না, তা কেমন করে সম্ভব? কারণ শশাঙ্ক বাবুর মুখেই শুনেছি হত্যার রাত্রে সে নাকি আরাম কুটিরে শশাঙ্ক বাবু সেখানে যাবার পূর্বেই উপস্থিত হয়েছিল এবং পূর্বে একবার সে শশাঙ্ক বাবুর হাতে লাঞ্ছিতও হয়েছিল। আর শশাঙ্ক বাবু সে রাত্রে তাকে হত্যা করতেন যদি না ঘটনা বিপর্যয় অন্যরকম হয়ে যেত। সেই তো আমার মনে হয়, কারণ পুলিশের খাতায় আছে সেই হত্যার সে রাত্রে অবনী অধিকারীও গিয়ে আরাম কুটিরে চন্দ্রা নামে এক যুবতী নারীকে আপনার পুত্র শশাঙ্ক বাবুই হত্যা করেছেন বলে জানায়। সূর্যকান্ত সেই শয়তানটাই তাহলে দারোগাকে সংবাদ দিয়েছিল। এখন বুঝতে পারছি, সেই সে রাত্রে চন্দ্রাকে নিয়ে পালায় কৃষ্ণসাগর থেকে। চন্দ্রাকে নিয়ে পালায়? কি বলছেন আপনি রাজশেখর বাবু? চন্দ্রাই তো সে রাত্রে নিহত হয়েছিল। না, সে রাত্রে চন্দ্রা আরাম কুটিরে নিহত হয়নি, নিহত হয়েছিল সরজু, সেই দাসী। কিন্তু অবনী অধিকারী তো বলেন। না, তিনি জানেন না। তিনি সূর্যকান্তের মুখের সংবাদ পেয়ে যে নারীর মৃতদেহ সে রাত্রে আরাম কুটিরে গিয়ে দেখেছিলেন, তাকেই তিনি চন্দ্রা ভেবে ভুল করেছিলেন। আমিও তার প্রতিবাদ করিনি, কারণ আমি ভেবেছিলাম আশেপাশেই কোথাও চন্দ্রা হয়তো আত্মগোপন করে আছে। অবনী অধিকারী চন্দ্রা জীবিত আছে জানতে পারলে খুঁজে তাকে বের করবেন, তখন হয়তো সব সত্যি কথাই প্রকাশ হয়ে যাবে। তার চাইতে আমি গোপনে তাকে সময় মতো চিরদিনের মতো একেবারে নিশ্চিহ্ন করে দেবো মনে মনে ভেবেছিলাম। অবনীবাবু তখন শশাঙ্কের কথা জিজ্ঞাসা করেন। সে কোথায় জানতে চান? আমি মিথ্যা কথা বলি, শশাঙ্ক দুদিন আগেই কলকাতা চলে গিয়েছে। তাতে অবনী বলেন, আপনি মিথ্যা কথা বলছেন রাজশেখর বাবু। গতকাল রাত্রে সে যখন পালকিতে করে নিশ্চিন্দপুর থেকে তার স্ত্রীকে নিয়ে পাশে পাশে ঘোড়ায় চেপে আসছিল, আমরা একজন চৌকিদার তাকে দেখেছিল। এখনো সত্যি বলুন, সে কোথায় গা ঢাকা দিয়েছে? জবাবে তখন আমি বলি, জানি না।
আমার কথা বিশ্বাস না করলে আমি নিরুপায়। যা হোক, তারপর যখন প্রমাণ হলো যে শশাঙ্ক সত্যি সত্যি সেই রাত্রে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছে, অবনী অধিকারীর বিশ্বাস দৃঢ় হলো। সে তার নামে চন্দ্রার হত্যাপরাধে খুলিয়ে বের করলো। এদিকে যথাসাধ্য অনুসন্ধান করেও চন্দ্রাকে কোথাও আমি খুঁজে পেলাম না, এবং কে যে সে রাত্রে গিয়ে অবনী অধিকারীকে থানায় সংবাদ দিয়েছিল তারও কোনো মীমাংসা করে উঠতে পারলাম না। ওদিকে নির্দিষ্ট শশাঙ্ককে আমার লোকেদের, যারা সর্বত্র গোপনে অনুসন্ধান করে, কোনো হদিশই তার করতে পারলাম না। সে সময় মধ্যে মধ্যে এমন কথাও আমার মনে হয়েছে যে তো শশাঙ্কই চন্দ্রাকে নিয়ে পালায়নি তো। ফলে শশাঙ্ক ও চন্দ্রার কোনো সংবাদ যখন করতে পারলাম না এবং তাদের না খুঁজে পেলে সে রাত্রে সত্যকারের ঘটনাটাও অবনী অধিকারীকে বিশ্বাস করানো যাবে না বুঝেই আমাকে কতকটা বাধ্য হয়েই চুপ করে থাকতে হয়েছিল এতকাল। কিন্তু আপনার কথা মতো সরজুই যদি সে রাত্রে নিহত হয়ে থাকে আরাম কুটিরে, তবে কে তাকে হত্যা করলো? আপনি বলছেন শশাঙ্কবাবু হত্যা করেননি। মহিমালদার আবার প্রশ্ন তুললেন। না, সে হত্যা করেনি, করেছিলাম আমি, বললেন রাজশেখর। আপনি? হ্যাঁ, সেই ব্যাপারেই এবারে আমি আসছি। যে রাত্রে সরজু নিহত হয় সেই রাত্রেই আমি মনস্থ করেছিলাম রাতারাতি চন্দ্রাকে আরামকুটির থেকে সরিয়ে ফেলব আমারই জমিদারির এলাকাভুক্ত ময়নামতির নীলকুঠিতে। সেই ভেবেই ব্যবস্থা করে পূর্বাহ্নে আমি পালকি সমেত আমার লোকদের পাঠিয়ে দিই আরামকুটিরে। এদিকে শশাঙ্ক যে আগেই আরামকুটিরে গিয়ে উপস্থিত হয়েছিল তা জানতাম না। আমার অনুচরেরা আরামকুটিরের প্রহরী পাইক কুম্ভ সর্দারের ঘরে গিয়ে দেখে বর্ষাবিদ্ধ রক্তাক্ত অবস্থায় কুম্ভ সর্দার মাটিতে মুড়ে পড়ে আছে। তারা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে যায়। তারই কিছুক্ষণ বাদে আমি আরামকুটিরে গিয়ে হাজির হতেই তারা কুম্ভ সর্দারের মৃত্যুর কথা আমাকে জানায়। আমিও সংবাদটা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। আমার লেঠেল পাইক তখন বলে, মৃতদেহটা সে কি করবে? মাটির তলায় পুঁতে ফেলবে কি? আমি তাই করতে বলে চিন্তিত মনে বন্দুক হাতে আরাম কুটিরে গিয়ে প্রবেশ করি। সরোজ নিশ্চয়ই সে সময় নিচেই কোথাও ছিল। সে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে আমার সারা পেয়ে। আমিও দ্রুত পাদে তাকে অনুসরণ করি। শেষ সিঁড়িতে উঠেই দরজার গোড়ায় শশাঙ্ককে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে আমি দেখি। মাথার মধ্যে তখন আমার যেন খুন চেপে গিয়েছে। ছুটে ঘরের দিকে যাই এবং দরজার গোড়ায় পৌঁছবার আগেই শশাঙ্ক ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। আমি দরজার গোড়ায় পৌঁছে দেখি শশাঙ্ক ফায়ার করবার জন্য বন্দুক তুলছে। সরোজু চন্দ্রাকে আড়াল করে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে আমিও ফায়ার করবার জন্য বন্দুক তুলি। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে নিভে গেল। কিন্তু তা সত্ত্বেও আমি ততক্ষণে ট্রিগার টিপে দিয়েছি। দুরুম দুরুম করে একই সঙ্গে দুটো গুলির শব্দের সঙ্গে সঙ্গে একটা নারী কণ্ঠের আর্তচিৎকার ও একটা ভারী বস্তু পতনের শব্দ হয়। দুটো ফায়ারিং এর শব্দ। হ্যাঁ, তাতেই মনে হয় আমি আর শশাঙ্ক বোধহয় একই সঙ্গে ফায়ার করেছিলাম। আমি নিশ্চিত যে আমারই বন্দুকের গুলিতে সরোজু মারা গিয়েছে, কারণ আমারই বন্দুক তার পৃষ্ঠদেশ লক্ষ্য করেছিল। শশাঙ্ক একপাশে দাঁড়িয়ে ছিল। তার বন্দুক থেকে গুলি বের হলেও সেটা সরোজুর পৃষ্ঠদেশে লাগতে পারে না। তাহলে দেখা যাচ্ছে শশাঙ্ক বাবুও ফায়ার করেছিলেন। হ্যাঁ, মৃদু কণ্ঠে বললেন রাজশেখর রায়। আচ্ছা, আপনাদের দুটো বন্দুকই কি একই মেকারের ছিল? অবিকল এক। তারপর বলে যান। তারপর ফায়ার করবার সঙ্গে সঙ্গেই আমি যেন কেমন বিমূঢ় হয়ে যাই কিছুক্ষণের জন্য। কি করব কি না করব ভেবেই ঠিক করতে পারি না। এমনি যখন আমার অবস্থা টের পেলাম, কে যেন দ্রুত পদে ঘর থেকে বের হয়ে গেল অস্পষ্ট ছায়ার মতোই অন্ধকারে। অনুমানেই বুঝতে পারলাম সে আর কেউ নয়, শশাঙ্ক। আমি তাকে তাই বাধা দিলাম না, পালাবার সুযোগই দিলাম। আরো কিছুক্ষণ পর নিচে গিয়ে অনেক কষ্টে একটা আলো জোগাড় করে উপরে এসে ঘরের মধ্যে ঢুকে দেখি ঘরের মধ্যে দ্বিতীয় কোনো প্রাণীই নেই, একমাত্র সরোজুর রক্তাক্ত মৃতদেহটা ছাড়া। সেই ফাঁকেই চন্দ্রা ও সূর্যকান্ত আরামকুটির থেকে পালিয়েছিল বলে আমার ধারণা। সেই রকমই আমারও মনে হয়। তারপর ইতিমধ্যে কুম্ভর মৃতদেহটা মাটির তলায় সমাধি দিয়ে আমার অনুচর রাঘব ও শম্ভুচরণ উপরে এসে হাজির হলো। তাদের মধ্যে শম্ভুকে চন্দ্রার খোঁজে পাঠিয়ে দিয়ে
তাড়াতাড়ি আমি রাঘবের সাহায্যে মৃতদেহটা নিচে নিয়ে এসে ফেললাম। মৃতদেহটার কি ব্যবস্থা করা যায়? রাঘবই বললে আরাম কুটিরের পিছনের বাগানে মাটি খুঁড়ে ওই দেহটাকে চাপা দেওয়া যাক অন্য জায়গায়। কি ভেবে আমিও বললাম তাই করো। রাঘব যখন মাটি খুঁড়ছে সদল বলে অবনী দারোগা আরাম কুটিরে এসে হাজির হলেন। রাজশেখরের মুখে সমস্ত কাহিনী শুনে মহিম হালদার বললেন, এখন মনে হচ্ছে শশাঙ্কবাবুকে হয়তো বাঁচাতে পারবো, কিন্তু আপনি আমার কথা ভাবছেন মহিমবাবু? সরোজুকে যখন আমি হত্যা করেছি তখন সেই হত্যাপরাধের শাস্তি আমাকে পেতে হবে বই কি। আমার পাপের ঋণ আমি শোধ না করলে কে করবে? বলেই মহিম হালদারের একখানি হাত ধরে কাঁদো কাঁদো গলায় রাজশেখর বললেন, আমার কথা আপনি ভাববেন না মহিমবাবু। কেবল আপনি আমার ছেলে যাতে বাঁচতে পারে তাই দেখুন। আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে। আমার জীবনও শেষ হয়েই এসেছে। ফাঁসি যদি হয় 2 দিন আগেই না হয় যাব, আর দীপান্তর যদি হয় কটা দিনের জন্যই বা। মহিম হালদার বললেন, আমাকে কেসটা এবারে নতুন করে আগাগোড়া গড়ে নিতে হবে। আপনি তাহলে কলকাতা থেকে এখন যাবেন না? না, এখানেই আছি। আপনি যদি বলেন তো আমি পুলিশের কাছে গিয়ে সব বলে ধরাও দিতে পারি। ব্যস্ত হবার প্রয়োজন নেই। আপনাকে যেদিন সাক্ষী ডাকা হবে সেদিন আপনার স্বীকৃতি শুনে আদালত যে ব্যবস্থা করার তাই করবে। কিন্তু সেটা কি অন্যায় হবে না? আসলে আমিই তো সরোজুর হত্যাকারী। সেটা আপনি বললেন বটে, তবে সে আদালতের বিচার সাপেক্ষ। আপনি যে আপনার পুত্রকে রক্ষা করবার জন্যই নিজের ঘাড়ে দোষটা নিচ্ছেন না, আদালত সে যুক্তিও তো দেখাতে পারে। না না, আমি শপথ করে বলছি আমি সরোজুকে হত্যা করেছি। আমি আজই গিয়ে ধরা দিই। না, ব্যস্ত হবেন না। হঠাৎ এখন একটা কিছু ঝোঁকের মাথায় না করে পরশু পর্যন্ত অপেক্ষা করুন। আপনি এখন বাসায় যান, কাল এই সময় একবার আসবেন। রাজশেখর ও সীতানাথকে বিদায় দিয়ে মহিম হালদার শশাঙ্কর কেসেরই ফাইলটা নিয়ে বসলেন। নির্দিষ্ট দিনে আদালত গৃহে জাস্টিস চৌধুরীর এজলাসে কেস শুরু হলো। সরকার পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর তার সওয়াল যখন প্রায় শেষ করে এনেছেন, এমন সময় দেখা গেল আসামি পক্ষের কৌশলী মহিম হালদারের সঙ্গে এক অবগুণ্ঠনবতী নারী ও এক বৃদ্ধ আদালত কক্ষে প্রবেশ করলেন। চারিদিকে একটা মৃদু গুঞ্জন শুরু হলো। মহিম হালদার সরকার পক্ষের সওয়াল শেষ হতেই ধীরে ধীরে উঠে এগিয়ে এলেন। বললেন, ইওর অনার, আজ যে 2 জন বিশেষ সাক্ষীর কথা আপনাকে বলেছিলাম, আদালতে তারা উপস্থিত হয়েছেন। আপনার অনুমতি পেলে তাদের সাক্ষ্য গ্রহণ করা চলতে পারে। মহিম হালদারের কথায় সহসা কাঠগড়ায় দণ্ডায়মান আসামি শশাঙ্ক শেখর অদূরে বেঞ্চে উপবিষ্ট তার পিতাকে দেখেই চমকে ওঠে এবং তার পার্শ্বে উপবিষ্ট অবগুণ্ঠনবতী নারী মূর্তির দিকে তাকিয়ে বুঝতে আর কষ্ট হয় না যে কে। তখনই সে মনে মনে ভাবে, না না, তার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে, নইলে সে যে তার ধর্মপত্নীর কাছে এ জীবনে ক্ষমা পাবে না। স্বর্ণময়ীর ক্ষমা যে তাকে পেতেই হবে। সঙ্গে সঙ্গে সে বলে ওঠে, না না, কারো কোনো সাক্ষ্যের আমার প্রয়োজন নেই। আমি অপরাধী, 2টি নারীকে হত্যা করেছি, আমাকে শাস্তি দিন। কিন্তু শেষ পর্যন্ত জজ সাহেব সাক্ষীকে কাঠগড়ায় গিয়ে দাঁড়াবার জন্য আদেশ দিলেন। ধীর পদে রাজশেখর কাঠগড়ার দিকে এগিয়ে গেলেন। চিৎকার করে উঠে ওই সময় আবার শশাঙ্ক, বাবা বাবা, আমি অপরাধী, আমাকে শাস্তি পেতে দিন। রাজশেখর রায় ফিরেও তাকালেন না পুত্রের দিকে। জজ সাহেবের মুখের দিকে তাকিয়ে শুরু করলেন তার কাহিনী। সমস্ত আদালত স্তব্ধ হয়ে শুনতে লাগলো সেই বিস্ময়কর কাহিনী। সমস্ত কাহিনীর বিবৃতি শেষে রাজশেখর বলতে লাগলেন, আমি ভগবানের নামে শপথ করে বলছি, সরোজুকে হত্যা শশাঙ্ক করেনি। সে আমারই বন্দুকের গুলিতে সে রাত্রে নিহত হয়েছিল। সরোজুর হত্যার ব্যাপারে দোষী আমি। আমি আমি সে রাত্রে আরাম কুটিরের নারী হত্যাকারী। সরোজুর হত্যা অপরাধে মৃত্যুদণ্ড আমায় দিন। শশাঙ্ক নির্দোষ। আর বলতে পারলেন না রাজশেখর রায়। দীর্ঘ 1 ঘন্টার উত্তেজনায় অকস্মাৎ রক্তচাপ বৃদ্ধি হওয়ার মাথা ছেঁড়া ছিঁড়ে জ্ঞান হারিয়ে কাঠগড়ার উপর টলে পড়লেন। শশাঙ্ক চিৎকার করে উঠল, বাবা বাবা। স্থান কাল ভুলে ছুটে এলো স্বর্ণ কাঠগড়ার পাশে। মাথার গুণ্ঠন খসে পড়েছে। সেও চিৎকার করে ওঠে, বাবা বাবা। চারিদিকে একটা বিশ্রী গন্ডগোল শুরু হয়ে গিয়েছে তখন। পাশের একটা ঘরে হতজ্ঞান
রাজশেখরকে ধরাধরি করে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো। সেদিনকার মতো বিচার কার্য বন্ধ করে দিতে বাধ্য হলেন জজ সাহেব। ডাক্তারকে সংবাদ পাঠানো হলো। এদিকে তখন অকাল বার্ধক্য পীড়িত এক ব্যক্তি জনতার মধ্য থেকে মূর্ছবানের মতো এক পার্শ্বে দণ্ডায়মান পাবলিক প্রসিকিউটরের সামনে এগিয়ে এসে বললেন, আরাম কুটিরে সে রাত্রের হত্যা ব্যাপারে আমি কিছু জানি ধর্মাবতার। মুখ তুলে তাকালেন আগন্তুকের দিকে সবিস্ময়ে পাবলিক প্রসিকিউটর জীবন ঘোষাল। আগন্তুকের এককালে বলিষ্ঠ চেহারা ছিল বোঝা যায়, কিন্তু অকাল বার্ধক্যে এখন কতকটা নুব্জ হয়ে পড়েছে। মাথায় পাগড়ি, কাঁচা পাকা একজোড়া গোঁফ, পরিধানে ধুতি ও একটা গলাবন্ধ কোট। কে আপনি? আমারই নাম সূর্যকান্ত। সূর্যকান্ত? হ্যাঁ, আমি সে রাত্রে প্রত্যক্ষদর্শী হিসাবে দারোগাকে আরাম কুটিরে চন্দ্রার হত্যা সংবাদ চিঠির মারফত দিয়ে গিয়েছিলাম। রাজশেখর রায়ের কথা মিথ্যা। তিনিও হত্যা করেননি সরজুকে। শশাঙ্কই সরজুর হত্যাকারী এবং চন্দ্রারও হত্যাকারী। সে কি? বললেন জীবন ঘোষাল। হ্যাঁ, সেই কথাই বলবো, বললে সূর্যকান্ত। ওদিকে ডাক্তারের পরামর্শ মতো তক্ষুনি হতজ্ঞান রাজশেখর রায়কে অ্যাম্বুলেন্সে হাসপাতালে রিমুভ করা হলো। স্বর্ণময়ী ও সীতানাথ সঙ্গে সঙ্গে গেলেন। পরের দিন সূর্যকান্ত এসে দাঁড়ালো কাঠগড়ায় পাবলিক প্রসিকিউটর জীবন ঘোষালের আহ্বানে। সূর্যকান্ত তার আত্মপরিচয় দিয়ে সেই শুরু থেকে অর্থাৎ শৈশবে অপর্ণার তাদের গৃহে আশ্রয় নেবার পর থেকে সমগ্র কাহিনী ধীরে ধীরে বলে চলল। কিভাবে তার মন চন্দ্রার প্রতি আকর্ষিত হয়, কাশী থেকে অধ্যয়ন শেষ করে ফিরে এসে অপর্ণার মুখে চন্দ্রার অপহৃত হওয়ার সংবাদ পেয়ে সে চন্দ্রার অনুসন্ধান শুরু করে ও শেষ পর্যন্ত চন্দ্রার সন্ধান পেয়ে ও কিশোরী চন্দ্রাকে দেখে তার মন কিভাবে চন্দ্রার প্রতি প্রলুব্ধ হয়ে ওঠে সব বলে গেল। বলতে লাগলো সূর্যকান্ত। রাজশেখর রায় তখন আবার চন্দ্রাকে সরিয়ে ফেললেন আরাম কুটিরে সেখানকার প্রহরীকে নিষ্ঠুরভাবে হত্যা করে। তারপর আবার সে কেমন করে তার দর্শন পায় ও যুবতী চন্দ্রার প্রতি মন তার আরো প্রলুব্ধ হয়ে ওঠে, কিছুই সে গোপন করল না। শশাঙ্কর হাতে কিভাবে লাঞ্ছিত হয় ও শেষ পর্যন্ত একদিন আরাম কুটিরে প্রবেশ করে এক রাত্রে চন্দ্রার হাতেও কি করে লাঞ্ছিত হয় তাও বলে গেল। শেষে বললে, চন্দ্রাকে লাভের আশায় রাজশেখরের মনকে পুত্রের প্রতি বিষাক্ত করবার জন্য কিভাবে একদিন রাত্রে সে রাজশেখরের সব কথা বলবার পর তার গুম ঘরে বন্দী হলো এবং সেখান থেকে 2 রাত্রি পর কিভাবে এক মহিলা তাকে মুক্তি দিয়েছিলেন। এই পর্যন্ত বলে একটু যেন থেমে সূর্যকান্ত আবার তার কাহিনী শুরু করলো। গুম ঘরের সাক্ষাৎ মৃত্যুর মাঝ থেকে সেদিন রাত্রে মুক্তি পাওয়ার পর আমার শিক্ষা হওয়া উচিত ছিল, কিন্তু তা হলো না। আমার সমস্ত হতবুদ্ধিকে তখনও আচ্ছন্ন করে রয়েছে চন্দ্রার দুর্দমনীয় আকর্ষণ। আমি তাই চন্দ্রাকে লাভের শেষ চেষ্টায় শেষ সংকল্প নিলাম। আমি আগেই জানতে পেরেছিলাম আরাম কুটিরের সদর তালার চাবি থাকতো কুম্ভ সর্দারের কাছে, তাই তাকে সেই ঝড় জলের রাত্রে তার ঘরে ঢুকে অতর্কিতে পশ্চাৎ দিক থেকে জোর করে তার কোমর থেকে চাবি নিয়ে আরাম কুটিরে গিয়ে প্রবেশ করলাম। কুম্ভ সর্দারকে আমি হত্যা করিনি, করেছেন রাজশেখর রায়। আমার কাঁধে মিথ্যা করে চাপিয়েছেন হত্যাপরাধকে। সরজু যখন নিহত হয় তখন আমি সেই ঘরের মধ্যে এক ধারে দাঁড়িয়ে, শশাঙ্কর জবানবন্দিতেই সে কথা আপনারা শুনেছেন, কিন্তু রাজশেখর ঘরের মধ্যে সে সময় আমার উপস্থিতিটা টের পাননি। রাজশেখরের কথা ঠিক নয়, শশাঙ্কর গুলিতেই সরজু নিহত হয়েছিল। শশাঙ্কর ঘর থেকে বের হয়ে যাওয়া ও রাজশেখরের নিচে নেমে যাওয়া আমি টের পেয়েছিলাম। আমার পকেটে দেশলাই ছিল। ফস করে একটা কাঠি জ্বালতেই আমার নজরে পড়ল ক্ষণেকের সেই আলোয় সরজুর মৃতদেহের পাশেই চন্দ্রার জ্ঞানহীন দেহটা পড়ে আছে। বুঝলাম ভয়ে চন্দ্রা জ্ঞান হারিয়েছে। মুহূর্তকাল ইতস্তত করে চন্দ্রার জ্ঞানহীন দেহটা কাঁধের ওপর তুলে নিয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। চারিদিকে ঘুটঘুটতি অন্ধকার, বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চন্দ্রাকে পিঠের ওপর নিয়ে আরামকুটির থেকে বের হলাম। বকুল গাছের নিচে একটা ঘোড়া দেখতে পেয়ে আর কাল বিলম্ব না করে চন্দ্রার শাড়ির আঁচলের প্রান্ত দিয়ে তার হাত পা ও মুখ বেঁধে প্রথমে তাকে ঘোড়ার উপর তুলে নিজেও ঘোড়ার উপর উঠে বসলাম। ঘোড়া ছুটিয়ে যেতে যেতে একটা কথা আমার মনে হলো, সরজুর হত্যার কথাটা আমার কর্তব্য পুলিশকে জানিয়ে যাওয়া। সঙ্গে সঙ্গে তাই ঘোড়ার মুখ ফিরিয়ে থানার অনতি দূরে এসে ঘোড়া থেকে নেমে থানার দিকে গেলাম। থানার বাইরে একজন চৌকিদার শুয়ে ঘুমোচ্ছিল।
তাকে ডেকে তুলে একটা পত্র লিখে সংবাদটা দারোগাবাবুকে দিতে বলে গেলাম। সে বললে, দাঁড়াও, দারোগাবাবুকে ডেকে আনি। আমি তাকে বললাম, তাই দাও। চৌকিদার সেই দারোগাবাবুকে ডাকতে গিয়েছে। আমি ছুটে এসে ঘোড়ায় চেপে উধাও হলাম। চন্দ্রার জ্ঞান তখন ফিরে আসছে। দীর্ঘ পথ ঘোড়া ছুটিয়ে আমি একেবারে মমিনপুরে গিয়ে হাজির হলাম। চন্দ্রার সম্পূর্ণ জ্ঞানই তখন ফিরে এসেছে। তার হাত পা ও মুখের বাঁধন খুলে দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও সে যেন কেমন ঝিম হয়েছিল, কেমন যেন অদ্ভুত শান্ত ও নির্জীব। ঘণ্টাখানেক বাদেই একটা কলকাতাগামী ট্রেন ছিল। সেই ট্রেনে চেপেই পরদিন চন্দ্রাকে নিয়ে কলকাতায় এসে হাজির হলাম। পথেই চন্দ্রার কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। কলকাতায় নেমে চন্দ্রারই গলার একটা সোনার হার বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করে হাটখোলা একটা ছোট্ট ঘর ভাড়া নিলাম। চন্দ্রা তখন জ্বরে বেহুঁশ। দীর্ঘ 15 দিন ভুগবার পর চন্দ্রার ভালো করে যেদিন জ্ঞান হলো, আমাকে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? আমি বললাম, তুমি ভালো জায়গাতেই আছো, চিন্তা করো না। ইতিমধ্যে সংবাদপত্রে শশাঙ্ক নিরুদ্দেশের সংবাদ পেয়েছিলাম। এও জেনেছিলাম চন্দ্রার হত্যাপরাধে তার নামে সরকার হুলিয়া বের করেছে। শশাঙ্ক সম্পর্কে এতদিনে নিশ্চিন্ত বোধ করলাম। ক্রমে ক্রমে চন্দ্রা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তারপর একদিন আমাকে প্রশ্ন করলো, কেন আমি ওইভাবে চুরি করে এনেছি তাকে। আমি বললাম, তোমাকে ভালোবাসি তাই। সে তখন বললে, আরাম কুটিরেই তাকে রেখে আসবার জন্য আবার। আমি তখন তাকে বললাম, সেখানে গিয়ে আর কোনো লাভ হবে না। সরোজ নিহত হলেও লোকে জানে তুমি সে রাত্রে নিহত হয়েছ এবং শশাঙ্কই তোমাকে হত্যা করে আজ প্রাণ ভয়ে পলাতক। সে তখন বললে, থানায় গিয়ে সে সব কথা প্রকাশ করে দেবে। তাতে আমি জবাব দিলাম, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আর এটা তোমার কৃষ্ণসাগর নয়, কলকাতা শহর। তাছাড়া তুমি কি চাও যে তোমার জন্য শশাঙ্ক ধরা পড়ুক? তোমাকে হত্যা না করলেও তো সে সরোজুকে হত্যা করেছেই। সে তো হত্যাকারী। এই কথায় চন্দ্রা হঠাৎ চুপ করে গেল, কি জানি কি ভেবে। এই ঘটনারই কিছুদিন পর জানতে পারলাম চন্দ্রা মা হতে চলেছে। শশাঙ্কর সন্তান তার গর্ভে। সূর্যকান্ত সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তার কাহিনী বিবৃত করে যাচ্ছে, আর অন্যদিকে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে শশাঙ্ক। তার সমস্ত বোধ শক্তি যেন জমে পাথর হয়ে গিয়েছে। চন্দ্রা তাহলে তার বন্দুকের নিক্ষিপ্ত গুলিতে সে রাত্রে মরেনি, সে বেঁচেই ছিল। আর তারই মৃত্যুর মিথ্যা দুঃস্বপ্নটা এই সুদীর্ঘ 8টা বৎসর তাকে ভূতের মতন তাড়া করে নিয়ে বেরিয়েছে। রাতের পর রাত নিদ্রাহীন এক অসহ্য যন্ত্রণায় সে ছটফট করেছে। সেই সর্বনাশী আজও বেঁচে আছে। সূর্যকান্ত তখনও বলে চলেছে, চন্দ্রাকে কৌশলে আরামকুটির হতে শশাঙ্কর কবল থেকে ছিনিয়ে নিয়ে এলাম বটে কলকাতায়, কিন্তু তাকে আমি পেলাম না। শশাঙ্কর কাছ থেকে বহু দূরে থেকেও সে শশাঙ্করই রয়ে গেল। কিন্তু তাতেও আমি নিরাশ হলাম না। চন্দ্রা একদিন আমার হবেই, এই আশাতেই তাকে কৌশলে আমার কাছে ধরে রেখে দিলাম। ওই সময়ই একদিন জানতে পারলাম চন্দ্রা মা হতে চলেছে। চন্দ্রার গর্ভে শশাঙ্করই সন্তান। আসামির কাঠগড়ায় দণ্ডায়মান আসামি শশাঙ্কর কণ্ঠ হতে একটা অর্ধস্ফুট কাতরোক্তি শোনা গেল ওই সময়। না! শশাঙ্ক দুহাতের মধ্যে মুখটা ঢাকল। সূর্যকান্ত আবার একটু থেমে তার পূর্ব কাহিনীর মধ্যে ফিরে গেল। সে বলতে লাগলো, যথাসময়ে চন্দ্রা একটি মৃত কন্যা সন্তান প্রসব করে অসুস্থ হয়ে পড়ল। তারপর দীর্ঘ 1 বৎসর সে শয্যাশায়ী ছিল। ডাক্তার দেখিয়ে সেবা করে ধীরে ধীরে আবার একদিন তাকে সুস্থ করে তুললাম। কিন্তু সুস্থ হবার পরেই দেখলাম যেন সে কেমন গম্ভীর হয়ে গিয়েছে। কারোর সঙ্গে কথা বলে না, কিছু না, কেবল দিবারাত্রে ঘরের কোণে ঝিম হয়ে বসে থাকে একা একা। চন্দ্রা আমার মুখেই শুনেছিল শশাঙ্ক তখনও পলাতক। পুলিশ তখনও তার কোনো সন্ধান পায়নি। তখনও তাকে পুলিশের লোকেরা খুঁজে বেড়াচ্ছে। এদিকে দিনের পর দিন সর্বক্ষণ ওইভাবে ঝিম মেরে বসে থাকতে থাকতে চন্দ্রা আবার অসুস্থ হয়ে পড়তে লাগলো। ডাক্তার নিয়ে এলাম। ডাক্তার বললেন স্থান ও বায়ু পরিবর্তন করতে। একদিন চন্দ্রাকে সে কথা বললাম, কিন্তু সে হ্যাঁ বা না, ইচ্ছা বা অনিচ্ছা কিছুই প্রকাশ করলো না। কেমন যেন সে হয়ে গিয়েছিল। যা হোক, চন্দ্রাকে নিয়ে আমি একদিন আবার ট্রেনে চেপে বসলাম। সূর্যকান্ত থামল। সমস্ত আদালত স্তব্ধ হয়ে সূর্যকান্ত বিবৃতি শুনছে তখন। সামান্য সূচ পতনের শব্দটুকুও বুঝে শোনা যায়। পুনরায় সূর্যকান্ত তার কাহিনী শুরু করল। 2 বছর ধরে কত জায়গায় চন্দ্রাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ালাম, কিন্তু চন্দ্রার কোনো পরিবর্তনই দেখা গেল না। বরং দিন দিন কেমন যেন সে শুকিয়ে যেতে লাগলো। হাসে না, কাঁদে না, কথা বলে না। সে এক বিচিত্র চন্দ্রা।
একদিন বললাম তাকে, কেন এমন করে মরীচিকার স্বপ্নে নিজেকে তিলে তিলে ক্ষয় করে ফেলছো চন্দ্রা? সে নিশ্চয়ই বেঁচে নেই। বেঁচে থাকলে কি এতদিন তার দেখা পেতাম না আমরা? কত জায়গায় তো ঘুরলাম আমরা। বেঁচে থাকলে নিশ্চয়ই কোথাও না কোথাও তার দেখা পেতামই আমরা। প্রত্যুত্তরে কোনো কথাই বলল না চন্দ্রা। হতাশ চিত্তেই আবার একদিন চন্দ্রাকে নিয়ে কলকাতায় এলাম। এবার চিতপুরে একটা বাসা নিলাম। সেই বাসারই উপরের তলাতে থাকতো অভিনেত্রী মালিনী দাসী। বাড়িটা তারই। সেই নিচের তলাটা আমাদের ভাড়া দিয়েছিল। ক্রমশ তখন আমার হাতের অর্থ এবং চন্দ্রার সমস্ত অলঙ্কারও ফুরিয়ে এসেছে। একটা টিনের কারখানায় চাকরি নিলাম। ওই মালিনীর ঘরেই একদিন বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী বইয়ের ওসমান বেশি শশাঙ্কের ছবি দেখে চন্দ্রার মনে সন্দেহ হয়। সে কথা আমি পরে মালিনীর মুখ থেকেই জেনেছিলাম। মালিনীর ঘরে চন্দ্রা প্রায়ই যাতায়াত করত। তার সঙ্গে খুব ভাব হয়েছিল চন্দ্রার। তারপর একদিন মালিনীরই চেষ্টায় দূর থেকে চন্দ্রকুমারকে সে থিয়েটার থেকে রাত্রে বেরোতে দেখে অভিনয়ের পর। চন্দ্রকুমারের সঙ্গে আলাপের চেষ্টা করে, কিন্তু চন্দ্রকুমার কারো সঙ্গেই বড় একটা কথা বলতো না বলে কোনো সুবিধা করে উঠতে পারেনি চন্দ্রা। আমি অবশ্য এসব কথা পরে কয়েকদিন মাত্র আগে মালিনীর মুখ থেকেই জেনেছি। চন্দ্রকুমারই যে শশাঙ্ক চন্দ্রা বুঝতে পেরেছিল নিশ্চয়ই। তাই প্রতি অভিনয়ের রাত্রে থিয়েটারের পিছনের গলিপথে গ্যাস পোস্টার নিচে এসে নাকি দাঁড়িয়ে থাকতো একাকিনী চন্দ্রা। সেই গলিপথ দিয়েই শশাঙ্ক থিয়েটারে আসতো ও বের হয়ে যেত থিয়েটার ভাঙার পর। শশাঙ্কর মনে পড়ে সহসা অনেক রাত্রেই অভিনয় অন্তে গৃহে প্রত্যাবর্তনের মুখে থিয়েটার হলের পশ্চাতের গলিপথে আবছা আলোহাদারির মধ্যে এক অবগুণ্ঠনবতী নারীকে সে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তাহলে সে আর কেউ নয়, চন্দ্রা। একটা দীর্ঘশ্বাস বুঝি নিজের অজ্ঞাতেই বুকখানা কাঁপিয়ে শশাঙ্কর বের হয়ে আসে। সূর্যকান্ত তখন তার কাহিনীর প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমার বলবার আর বিশেষ কিছু নেই, সূর্যকান্ত বলতে লাগলো। ওই মালিনীর সাহায্যেই চন্দ্রা মায়াদেবী ছদ্মনাম নিয়ে সহসা ওই সময় শশাঙ্ক জ্ঞান হারিয়ে কাঠ করার উপরেই টলে পড়ে গেল একটা অর্ধস্ফুট চিৎকার করে। জজ সাহেবের নির্দেশে তাড়াতাড়ি শশাঙ্কের জ্ঞানহীন দেহটা পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। সূর্যকান্ত আবার বলতে শুরু করে, হ্যাঁ, সেই মায়াদেবী চন্দ্রা। মায়াদেবী ছদ্মনামেই চন্দ্রা ডায়মন্ড থিয়েটারে অভিনয় করতে গিয়েছিল। শশাঙ্ক চন্দ্রাকেই হত্যা করেছে। আপনারা যা ভেবেছেন ব্যাপারটা একটা দুর্ঘটনা মাত্র, তা নয়। আমি নিশ্চয় করে বলতে পারি চন্দ্রাকে চিনতে পেরেই পূর্ব আক্রোশের বশে শশাঙ্ক তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। শশাঙ্কই সরযুকে হত্যা করেছিল সে রাত্রে, এবং শশাঙ্কই চন্দ্রাকেও হত্যা করেছে। সূর্যকান্ত থামল। উত্তেজনায় সে তখন হাঁপাচ্ছে রীতিমতো। আদালতে একটা মৃদু গুঞ্জন উঠল। জজ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, অর্ডার, অর্ডার। সেদিনকার মতো আদালত তার কার্য স্থগিত রাখল। 3 দিন পরে জজ সাহেব ডায়মন্ড থিয়েটারের রহস্যপূর্ণ হত্যা মামলার রায় দিলেন। দীর্ঘ 8 বছর পূর্বে আরামকুটিরের দুর্ঘটনা হতে শুরু করে ডায়মন্ড থিয়েটারের সেরাত্রের দুর্ঘটনা পর্যন্ত সমগ্র কাহিনী পূর্বাপর বিবেচনা করে জুরিগণের সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্তেই আমি উপস্থিত হয়েছি যে আসামি শশাঙ্ক শেখর ওরফে চন্দ্রকুমার রায় সত্যি হতভাগ্য ও বিড়ম্বিত। গৃহে প্রেমময়ী সতীসাধ্যী স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীতে আকর্ষিত হওয়ায় দুষ্কৃতির ফল ভোগ করেছে গত 8 বছর ধরে তার পলাতক জীবনের প্রতিটি মুহূর্তে অনুতাপ নলে জর্জরিত হয়ে। বিভিন্ন সাক্ষীদের সাক্ষ্য থেকে ও ঘটনা পর্যালোচনা করে নিঃসংশয় একথা প্রমাণ হয়েছে যে আরামকুটিরের সরজুর হত্যাকারী সে নয়। তাছাড়া মায়াদেবীকে ওরফে চন্দ্রার হত্যার ব্যাপারটাও সম্পূর্ণভাবেই একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। গত 8 বছর ধরে দিবারাত্র যে দুঃস্বপ্নের মানসিক ক্লেশে সে জর্জরিত হয়েছে, অভিনয়ের পারিপার্শ্বিক ও উত্তেজনার মধ্যে সেই দুঃসহ যাতনাই তার অজ্ঞাতে ও সম্পূর্ণ অনিচ্ছাতেই তাকে অভাবনীয় এক দুর্ঘটনার মধ্যে টেনে নিয়ে গিয়েছে। সে দুর্ঘটনায় সত্যিই তার কোনো হাত ছিল না। তার প্রথম যৌবনের একটা অতি বেদনাদায়ক স্মৃতি, যা তাকে অহরাত্র দুঃস্বপ্নের মতোই তাড়া করে নিয়ে ফিরছিল দীর্ঘকাল ধরে। সেটা কলঙ্কিনী কঙ্কাবতী নাটকের কাহিনীর মধ্যে অদ্ভুত একটা সামঞ্জস্যের সঙ্গে অঙ্কিত হয়েছিল, এবং শুধু তাই নয়, নাটকের কঙ্কা চরিত্রে ঘটনা পরম্পরায় চন্দ্রারই আবির্ভাব, এই দুটি ব্যাপার হতভাগ্য শশাঙ্ক শেখরের মনের মধ্যে জাগিয়েছিল অদ্ভুত এক জটিল পরিস্থিতি ও অনুভূতি, যার ফলে
অভিনয়কালীন উত্তেজনার মুহূর্তে শশাঙ্ক শেখরের অজ্ঞাতে ও অনিচ্ছাতেই শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটে যায়। সেই দিক দিয়ে বিচার করে দেখতে গেলে মায়াদেবী বা চন্দ্রার হত্যার জন্য শশাঙ্ক শেখরকে দোষী করা নিশ্চয়ই যায় না। তাছাড়া দীর্ঘ ৮ বৎসরের অনুতাপনালে দগ্ধ শশাঙ্ক শেখর আর সেই যুবক শশাঙ্ক শেখর এক নয়, আজ সে অকাল প্রৌঢ়ত্বে জর্জরিত ও বিলম্বিত। এই অবস্থায় তাকে আমি জুরিগণের সঙ্গে একমত হয়ে মুক্তি দিলাম। সে মুক্ত। সূর্যকান্তই যে কুম্ভ সর্দারের হত্যাকারী এবং আক্রোশের জ্বালায় মিথ্যা সাক্ষ্য দিয়েছে সে কথা নিঃসন্দেহে। আর সেই হত্যাপরাধের জন্য তাকে দীর্ঘ ১৫ বৎসরের জন্য কারাদণ্ড দেওয়া হলো। আর রাজশেখর তো তার মৃত্যুর মধ্যে দিয়ে প্রায়শ্চিত্ত করে গিয়েছেন। আজ তিনি সমস্ত আইন ও শাস্তির বাইরে। আদালত গেটের সামনে দাঁড়িয়েছিল শশাঙ্ক। শশাঙ্ক বাবু? কে? চমকে মুখ তুলে চেয়ে দেখে সামনে দাঁড়িয়ে সীতানাথ বাবু। চলুন। কোথায়? আপনার বাড়িতে। বাড়িতে? হ্যাঁ, বলে সীতানাথ শশাঙ্ককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা তাকে নিয়ে অদূরে দণ্ডায়মান একটা গাড়িতে উঠলেন। দীর্ঘ পথ অতিক্রম করে এসে গাড়িটা তার বরাহনগরের বাড়ির দরজার সামনে দাঁড়ালো। সীতানাথ গাড়ির দরজা খুলে আগে নামলেন, তারপর হাত ধরে শশাঙ্ককে নামালেন। বললেন, যান, বাড়ির মধ্যে যান, আপনার স্ত্রী ওইখানেই আছেন। আমার স্ত্রী? হ্যাঁ, যান। মন্ত্রমুগ্ধের মতোই যেন শশাঙ্ক নিজের বাড়ির দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে মন্থর পদে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায়। তারপর এসে প্রবেশ করে নিজের শয়ন ঘরে। ঘরের মেঝের উপর লুটিয়ে পড়ে ফুলে ফুলে কাঁদছিল স্বর্ণময়ী। কয়েকটা মুহূর্ত নির্বাক দৃষ্টিতে দাঁড়িয়ে দেখল শশাঙ্ক ভুলুণ্ঠিতা রুদ্ধমানা স্ত্রীকে। তারপর ধীরে ধীরে একসময় এসে ভুলুণ্ঠিতা স্ত্রীর পাশটিতে বসে তার মাথায় একখানি হাত রেখে মৃদু কণ্ঠে ডাকল, স্বর্ণ। স্বর্ণ কোনোই জবাব দেয় না, ফুলে ফুলে কাঁদতেই থাকে। কেঁদো না স্বর্ণ, বাবা মা স্বর্গ থেকে নিশ্চয়ই আজ আমাদের আশীর্বাদ করছেন। একবার বলো, তুমি আমাকে ক্ষমা করেছ। আমার পাপের প্রায়শ্চিত্ত না হলে সম্পূর্ণ হবে না, বাবা মার আশীর্বাদও মিথ্যে হয়ে যাবে। ও কথা বলো না, আমার যোগ্যতা ছিল না, তাই হয়তো এই দুঃখ। যোগ্যতা আমারই ছিল না, তাই এই দুঃখ আমারই প্রাপ্য ছিল। ধীরে ধীরে স্বর্ণময়ীর মাথাটা নিজের বক্ষের উপর টেনে নিয়ে নিঃশব্দে শশাঙ্ক তার মাথায় হাত বুলোতে লাগলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।